Let me start my recording. Yes. So, welcome to our session 3 regarding our group accounting part, consolidated statement of financial position নিয়ে আমরা কথা বলছিলাম। And if I'm not wrong, আপনাদেরকে আমি গত ক্লাসে একটা আমাদের আজকের ক্লাসের একটা রোড ম্যাপ শেয়ার করা ছিল যে আমরা বেসিক্যালি আজকে কি টপিক নিয়ে কথা বলবো। আমার যতটুকু মনে পড়ে গত ক্লাসে আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট পার্টটুকু কমপ্লিটলি কভার করতে পেরেছি। তো ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের পার্টে আমাদের আসলে ওইরকম ভাবে খুব একটা অ্যাডজাস্টমেন্ট ছিল না, এবং স্পেসিফিক্যালি এটা আমার ওয়ার্কিং টুতেই মোস্ট অফ দ্য অ্যাডজাস্টমেন্ট আমরা রিলেট করে দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড আমাদের যে গত ক্লাসের হোমওয়ার্কটা ছিল সেখানে আমরা আমাদের ওই ইয়েলো মার্ক করে সেটার অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে আমরা ওয়ার্কিং টুতে সেটা আমরা দেখানোর ট্রাই করেছি। তো হোপফুলি এখানে খুব একটা প্রবলেম ফেস করব না আমরা, কেননা এটা অনেকটা প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আমাকে অ্যাডিশনাল ইনফরমেশনে বলে দিবে যে আমার সাবসিডিয়ারির সবগুলো অ্যাসেট এবং লায়াবিলিটির যে ভ্যালু আছে সেটাকে সব ফেয়ার ভ্যালুতে মেজার করলে সেটাকে আমার অ্যাডিশনাল কোনো অ্যাডজাস্টমেন্ট দিতে হবে কিনা, মানে অ্যাডিশনাল ফেয়ার ভ্যালুর কোনো অ্যাডজাস্টমেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে সেই অ্যাডজাস্টমেন্টটা অ্যাডজাস্ট করতে হবে। সো দ্যাট উই কাভার্ড ইন আওয়ার লাস্ট ক্লাস। অ্যান্ড টুডে আমরা ঠিক যে কথাটা বলছিলাম যে আমরা আজকে দুইটা টপিক কভার করব, এবং দুইটা টপিক মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কভার করে we will try to solve a question যেটা আমরা বলেছিলাম গত ক্লাসে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7 ফ্রম ক্যাপলান স্টাডি টেক্সট। সেটা আপনাদেরকে অলরেডি আমাদের সফট কপিটা শেয়ার করা আছে। তারপরে আমি যেটা করতে পারি, আমি এই টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7টা আলাদা করে আপনাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে রাখবো, সো দ্যাট আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন উইথ আনসার আমি দিয়ে রাখবো, আপনারা ঠিক সেখান থেকে আনসারটা সলভ করতে পারবেন হোপফুলি। আমরা এরপরের যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার কনসিডারেশনের যে ভ্যালুগুলো। আপনি যদি একটু মনে করে থাকেন আপনার ওয়ার্কিং ট্রিতে আমরা যখন গুডউইল ক্যালকুলেশন করতাম, আর গুডউইল ক্যালকুলেশনের জন্য যখন আমরা আমাদের ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, হ্যাঁ, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি নিয়ে যখন আমরা কথা বলতাম, এই ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারির যেই ক্যালকুলেশনটা, হ্যাঁ, ক্যালকুলেশনটার জন্য আমার আলটিমেটলি এর আগের যতটুকু কোয়েশ্চেন আমরা কভার করেছি, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 1, নরমাল একটা যদি আমরা ফরম্যাটের কথা যদি বলি, সেখানে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি এই অ্যামাউন্টটা দেওয়া ছিল স্ট্রেট ফর, এখানে আমাকে আলাদা করে ক্যালকুলেশনটা করতে হয় নাই। হোয়াট ইফ যদি এই অ্যামাউন্টটা দেওয়া না থাকে, এক্সামে আমাকে যদি এটা ক্যালকুলেট করতে হয়, সেই ক্ষেত্রে আমার এই ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন, সেই অ্যামাউন্টটা আমি কিভাবে ক্যালকুলেট করব? সেই অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে গেলে আমাকে আগে বুঝতে হবে যে আসলে এই কনসিডারেশন গুলোর টাইপ কি কি হয়। মানে আমার ইউজুয়ালি প্যারেন্ট যখন সাবসিডিয়ারি কোম্পানিকে অ্যাকোয়ার করে, ডিউরিং অ্যাকুইজিশন প্যারেন্ট সাবসিডিয়ারিকে কি কি মেথডে অ্যাকোয়ার করে, মানে কি কি ওয়েতে প্যারেন্ট সাবসিডিয়ারিকে অ্যাকুইজিশনটা পেমেন্ট কমপ্লিট করে, সেই মেথড গুলোকে যদি আমি বলি, সেই ওয়ে গুলো যদি আমি ব্রেকডাউন করি, সেটা একটা একটা করে আমরা কভার করার ট্রাই করব, তাহলে মোটামুটি ভাবে আমাদের ডান, যে আমরা বুঝতে পারবো যে প্যারেন্ট সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করার জন্য কি কি কনসিডারেশন পে করে থাকে। ওকে, তার মধ্যে আমরা যদি দেখি, আহ, এখানে একটা লিস্ট আমরা এর আগেও আপনাদের সাথে ডিসকাশনের জন্য খুব লিস্ট আকারে দেখানোর চেষ্টা করেছিলাম, বাট আমরা ডিটেলস ডিসকাশনটা করা হয় নাই, কারণ আমরা বলেছিলাম যে ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশনের এই পার্টটা আমার বিজনেস কম্বিনেশনের আইফ্রেস 3 এইটার আন্ডারে আমার ডিসকাশন গুলো করতে হবে। সো আজকে আমরা ঠিক সেই ডিসকাশনটা করব। আপনারা একটু মনে রাখবেন যে আপনার কনসিডারেশনের টাইপ গুলো কি কি হতে পারে। ইট কুড বি ক্যাশ কনসিডারেশন, দেখেন এখানে সুন্দর করে আমরা এর আগেও এই লিস্টটা দিয়েছি আপনাদেরকে। ইট কুড বি শেয়ার কনসিডারেশন, ইট কুড বি বোথ ক্যাশ অ্যান্ড শেয়ার কনসিডারেশন। মানে এখানে আপনি যদি ফার্স্টের দুইটা কনসিডারেশন বুঝতে পারেন, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে, প্যারেন্ট কিভাবে এটাকে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যাডজাস্ট করবে, তাহলে অটোমেটিক্যালি 3 নাম্বারটা আপনার ওই দুইটার কম্বিনেশনে হয়, তো আলটিমেটলি আপনি ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবেন।
অ্যান্ড এরপরের যে কনসিডারেশন দুইটা সেটাকে আমরা বলি ফিউচার কনসিডারেশন। যে কনসিডারেশনটা আমি এখন পে করছি না সাবসিডিয়ারিকে, এটা আমি ফিউচার পিরিয়ডে গিয়ে পেমেন্ট করব, মানে লেটার অন আমি পেমেন্ট করব। তার মানে এটা আমার জন্য একটা অব্লিগেশন, এটা আমি আলটিমেটলি পরবর্তীতে গিয়ে আমার সাবসিডিয়ারিকে পেমেন্টটা করব। সেই ক্ষেত্রে এই দুইটা কনসিডারেশনই আলটিমেটলি আমাকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কনসিডার করতে হবে, যে এটা ট্রিটমেন্ট আমরা কিভাবে করব। সেটাকে আমরা বলি, একটা হচ্ছে ডেফার্ড কনসিডারেশন, আরেকটা কন্টিনজেন্ট কনসিডারেশন। তো আমরা প্রত্যেকটা কনসিডারেশন একটা একটা করে একটু এখন আমরা ট্রাই করব। আমরা চেষ্টা করব হচ্ছে যে এই প্রত্যেকটা কনসিডারেশনের নেচার কি হয়, মানে এই কনসিডারেশন বলতে আমরা কি বুঝি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ক্যাশ কনসিডারেশন, হোয়াট ইজ শেয়ার কনসিডারেশন। দেন আমরা বোঝার চেষ্টা করব যে ক্যাশ কনসিডারেশনের অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি করে প্যারেন্ট কোম্পানি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। শেয়ার কনসিডারেশনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে, ডেফার্ড কনসিডারেশনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। সো এই জিনিসগুলো বেসিক্যালি আমরা একটু কুইকলি ট্রাই করবো আমাদের নলেজটাকে কমপ্লিট করতে। সো আপনাদের থেকেও আমি একটু হেল্প নিব মাঝে মাঝে। যেমন আমি ফার্স্টেরটাতেই যদি কথা বলতে চাই আপনাদের এই ব্যাপারটাতে, যে আমি সে ফর এক্সাম্পল যদি আপনাকে আমি বলি যে আপনারা আমাকে একটু আইডিয়া দেন যে ক্যাশ কনসিডারেশন বলতে আসলে আপনারা কি বুঝতেছেন, অথবা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি বলে, হোয়াট ইজ ক্যাশ কনসিডারেশন। স্যার এখানে কি কোম্পানি এস কোম্পানিতে অ্যাকোয়ার করে ওখানে যে উইথ ক্যাশ, অনলি ক্যাশ। ওকে, ইয়া, থ্যাংক ইউ। তার মানে আমরা ঠিক যে কথাটা বললেন আপু, যে আমি প্যারেন্ট কোম্পানি যখন সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করে, সেখানে প্যারেন্ট ইন টার্মস অফ দ্য কনসিডারেশন সে সাবসিডিয়ারিকে ক্যাশ পে করে। ইট ডাজন্ট মিন, আমি আবারও বলছি, যে এখানে আমরা হার্ড ক্যাশ পেমেন্ট করছে, নো। এখানে আমরা ক্যাশ বলতে বোঝাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে আমাদের এগুলা মিলিয়ন মিলিয়ন ডলারের ট্রানজেকশন হয়, বিলিয়ন ডলারের ট্রানজেকশন হয়। তো সেইখানে আমরা ইউজুয়ালি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এটা করা হয়। তো সেই ক্ষেত্রে যেটা বললেন যে ক্যাশ কনসিডারেশনের ক্ষেত্রে প্যারেন্ট সাবসিডিয়ারি কোম্পানিকে কি করে, ইমিডিয়েটলি ক্যাশ পেমেন্ট করে দেয়, মানে ক্যাশ আর ক্যাশ ইকুইভ্যালেন্ট যেটাকে আমরা বলছি। তো ভেরি গুড। এখন আমরা যদি এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের কথা চিন্তা করি, ওকে, এখানে আমরা একটা সিম্পল অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের কথা যদি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখনই ইনভেস্টমেন্ট করছি সাবসিডিয়ারিকে, অল টাইপ অফ কনসিডারেশন অর ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, okay, should be debited by আমি যত কনসিডারেশন নিয়ে কথা বলছি না কেন, হ্যাঁ, যত কনসিডারেশন নিয়ে কথা বলছি না কেন, আমার অলওয়েজ ডেবিট এন্ট্রিটা হবে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি। এইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কোনো কারণ নেই, বিকজ আপনি খেয়াল করে দেখেন, আপনি আপনার সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করার জন্যই ক্যাশ দিচ্ছেন, হয়তোবা শেয়ার দিচ্ছেন, হয়তোবা পরবর্তীতে পেমেন্ট করবেন, বাট দ্য পারপাস অফ দ্য অ্যাকুইজিশন ইজ টু ইনভেস্ট অন সাবসিডিয়ারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই কনসিডারেশনের ক্ষেত্রে আমি যতগুলা কনসিডারেশন নিয়ে কথা বলবো, প্রত্যেকটা কনসিডারেশনের ডেবিট এন্ট্রি হবে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, এবং এই ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি এই অ্যামাউন্টটাই আমার ক্যালকুলেশন করতে হবে গুডউইলের জন্য। তাহলে এখানে আমরা এই কথাটা লিখে দিব, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি উইল বি রিপ্লেসড বাই গুডউইল। ওকে, তাহলে এই কথাটা আমরা একটু মনে রাখি, যে আমরা যত কনসিডারেশনটা নিয়ে কথা বলি না কেন, আমরা ক্যাশ কনসিডারেশন নিয়ে কথা বলবো, আমরা শেয়ার কনসিডারেশন নিয়ে কথা বলবো, আমরা বোথ শেয়ার এন্ড ক্যাশ কনসিডারেশন নিয়ে কথা বলবো, আমরা ডেফার্ড কনসিডারেশন নিয়ে কথা বলবো, কন্টিনজেন্ট কনসিডারেশন নিয়ে কথা বলবো, but the debit entry at the initial date will be always investment in subsidiary debit. এখন আমি যদি ক্যাশ কনসিডারেশনের কথা বলি, খেয়াল করে দেখেন যেটা আপনি বললেন, যদি ক্যাশ কনসিডারেশনের কথা বলি, তার মানে কি, আমি আমার সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করার জন্য ক্যাশ পে করেছি, সো ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট। তাহলে ক্রেডিট এন্ট্রিটা কি হবে, হোয়াট উইল বি দ্য ক্রেডিট এন্ট্রি? ক্যাশ।
আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়ে দিলাম, তো আমার ব্যাংক অ্যান্ড ব্যাংক ব্যালেন্স কমে যাবে। তাহলে আমার ক্রেডিট এন্ট্রিটা হয়ে যাবে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অর ব্যাংক অ্যামাউন্ট উইল বি ক্রেডিট। তাহলে আপনারা ঠিক এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তো তাহলে আপনাদের জন্য হয়তো বা খুব বেশি প্রবলেমেটিক হবে না। কেননা এইটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা আপনাকে আলাদা করে করতে হয় নাই, অথবা করা লাগেও না ইউজুয়ালি এফআরএ। বাট আমি যেটা ট্রাই করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে এই ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারির অ্যামাউন্টটা কিভাবে আসছে সেটার ডিটেলস ক্যালকুলেশনটা যেন আপনি বুঝতে পারেন থ্রু অ্যাকাউন্টিং এন্ট্রি, জার্নাল এন্ট্রি, সেটা ট্রাই আমি করছি, সো দ্যাট কোনো কারণে যদি আপনি এসবিআই এ যান, যখন এসবিআই এ আপনি যাবেন সেই ক্ষেত্রে যদি মানে কোনো একটা জায়গায় যদি আপনাকে এক্সপ্লেইন করতে হয়, সেটার জন্য অ্যাটলিস্ট একটা ফাউন্ডেশন এখান থেকে আপনারা পেয়ে যান। ওকে, তো খেয়াল করেন আমরা ঠিক যে কথাটা বললাম যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট। সে ফর এক্সাম্পল আমি আমার সাবসিডিয়ারিকে $1,00,000 অ্যাকোয়ার করেছি, $1,00,000 অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আমি যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা পে করছি সেই অ্যাকাউন্ট আমার এখান থেকে ক্রেডিট হয়ে যাবে। সো দ্যাট ইজ আওয়ার ফার্স্ট কনসিডারেশন, স্ট্রেট ফরওয়ার্ড, এখানে আমার কোনো কনফিউশনের কোনো জায়গা নাই। এবং এখানে আলটিমেটলি আমাদের এই যে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি যে ক্যাশ কনসিডারেশন $1,00,000, এটিই আমার এই গুডউইল ক্যালকুলেশনের জন্য চলে আসবে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারির ক্যাশ কনসিডারেশন হিসেবে। এরপরের কনসিডারেশনটা আমরা কি বলেছি? শেয়ার কনসিডারেশন। এইবার একটু অন্য কেউ যদি আমাকে বলেন, নাজমা আপনি একটু পজ থাকেন, সেটা হচ্ছে শেয়ার কনসিডারেশন বলতে আপনাদের কি মনে হচ্ছে, মানে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট শেয়ার কনসিডারেশন? বেসিক আইডিয়াটা আমাকে একটু বলেন, এনিওয়ান এক্সেপ্ট নাজমা। হ্যালো স্যার। হ্যাঁ, নাই। স্যার, ক্যাশ, ইমিডিয়েট ক্যাশ বাইয়া না থাকলে তখন আমরা শেয়ার দিয়ে কিনি, যেরকম মার্জিং এর সময়। ওকে, ওকে, একটু মানে বলেন যে কিভাবে শেয়ার দিয়ে কিনি আমরা, মানে মানে ওর 5টা শেয়ারের জন্য আমি আমার 2টা শেয়ার দিব। ওকে, ওকে, তার মানে মানে কে শেয়ারটা দিবে? আমি প্যারেন্ট কোম্পানি। প্যারেন্ট কোম্পানি। আমি ওকে, আমি ওর 5টা শেয়ারের জন্য আমি আমার 2টা শেয়ার দিব। ওকে, ইট কুড বি এনিথিং, মানে টার্মস এন্ড কন্ডিশনটা অনেক ভাবেই করতে পারেন। 5টার জন্য 2টার কথা বলতে পারেন, হ্যাঁ 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 হ্যাঁ। 3টার জন্য একটা বলতে পারেন, 2টার জন্য একটা বলতে পারেন, ঠিক না? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের শেয়ার আমরা আসলে ওই কোম্পানিকে দিব আর কি, সাবসিডিয়ারি কোম্পানিকে। এক্স্যাক্টলি, তার মানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের না, মানে বেসিক্যালি আমার কনসিডারেশনের যে ভ্যালুটা, ঠিক না, যে আমি যে অ্যামাউন্টে তাকে অ্যাকোয়ার করছি, মেবি আমি তাকে এখন আর ক্যাশ দিচ্ছি না, আমি ক্যাশ দেওয়ার মতো অ্যাভেলেবেল হয়তো বা ক্যাশ নাই, ইট কুড বি ওয়ান থিং। আর আমি আসলে ক্যাশ দিব না, আমার ক্যাশটা আমি প্রোটেক্ট করবো, আমি তাকে শেয়ার দিয়ে দিব। তার মানে ইয়াস, এক্স্যাক্টলি, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি রাইট। তাহলে এখানে আমরা কি করব? প্যারেন্ট কোম্পানি হোয়াট দে উইল ডু, প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির যতটুকু শেয়ার অ্যাকোয়ার করছেন সেইটার এগেনস্টে তার যেটুকু কনসিডারেশন দেওয়ার কথা, সেই কনসিডারেশনটা সে ক্যাশে না দিয়ে সে এই কনসিডারেশনটা দিবে হচ্ছে প্যারেন্ট কোম্পানি, তারা তাদের শেয়ার ইস্যু করবেন। ওকে, সো দ্যাট ইজ ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, ভেরি গুড। তাহলে এখানে আমাকে মানে আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে? আমাকে ফার্স্টে এইটা ক্যালকুলেট করতে হবে যে প্যারেন্ট কোম্পানি কতগুলা শেয়ার অ্যাকোয়ার করছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাকে কি করতে হবে? এই যতগুলা শেয়ার অ্যাকোয়ার করেছেন সেইটার এগেনস্টে প্যারেন্ট কোম্পানি তার কতগুলা শেয়ার ইস্যু করবেন, এটাও আপনাকে কোশ্চেনে বলে দিবে যে প্যারেন্ট কোম্পানি তার কতগুলা শেয়ার ইস্যু করবেন। তাহলে আমরা ফার্স্টে ক্যালকুলেট করলাম নাম্বার অফ শেয়ার অ্যাকোয়ার্ড, তারপর আমি ক্যালকুলেট করতে হবে নাম্বার অফ শেয়ার ইস্যুড বাই প্যারেন্ট কোম্পানি, অ্যান্ড দেন যখন আমি নাম্বার অফ শেয়ার ইস্যুড বাই প্যারেন্ট কোম্পানি পাবো, আমি এরপর আসলে আমার কি দরকার? আমার তো নাম্বার অফ শেয়ার দরকার নাই, আমার দরকার হচ্ছে এই নাম্বার অফ শেয়ারের ফেয়ার ভ্যালু কত, রাইট? মানে এই নাম্বার অফ শেয়ারের মার্কেট ভ্যালু কত। সে ফর এক্সাম্পল আমি হয়তো বা 20,000 শেয়ার ইস্যু করব অথবা 28,000 শেয়ার ইস্যু করব, জাস্ট মানে অ্যাজিউম করে নিচ্ছি। সেই 28,000 শেয়ারের প্যারেন্ট কোম্পানির অ্যাট দ্য অ্যাকুইজিশন ডেটে তার মার্কেট ভ্যালু কত শেয়ারের, সেইটা আমরা ক্যালকুলেট করেই তারপর আমরা জানবো যে প্যারেন্ট কোম্পানি
ইন রিটার্ন অফ কনসিডারেশন যতটুকু শেয়ার কনসিডারেশন সে দিচ্ছে সাবসিডিয়ারিকে, সেই শেয়ার কনসিডারেশনের ফেয়ার ভ্যালুটা কত। এই পর্যন্ত আমরা সবাই অ্যাগ্রিড। এখন আমি একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বেসিক একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি যেহেতু শেয়ার ইস্যু করবেন, প্যারেন্ট কোম্পানি যেহেতু তার ওন শেয়ার ইস্যু করবেন, এখানে আমাদের আরো অ্যাডিশনাল কোনো কনসিডারেশন অর অ্যাডিশনাল কোনো অ্যাডজাস্টমেন্ট আমাকে কনসিডার করতে হবে কিনা? স্যার শেয়ার যেগুলা ডাইলুট হয়ে গেছে অফ দ্য প্যারেন্ট কোম্পানি। ডাইলুট হচ্ছে নাকি নতুন, ওইটা আপনি ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলছেন ইপিএস এর পার্সপেক্টিভ থেকে মেবি, বাট আমি যেটা বুঝতে চাচ্ছিলাম যে প্যারেন্ট কোম্পানির ওর যে নাম্বার অফ শেয়ার ছিল, শেয়ার ক্যাপিটাল, সেটা কি আর সেম থাকবে না নতুন করে শেয়ার ইস্যু করার কারণে আরো শেয়ার ক্যাপিটাল বাড়বে? আমি এটা বুঝতে চাচ্ছিলাম। হ্যালো। শেয়ার ক্যাপিটাল তো বাড়বে না, কারণ সে তো কোনো ক্যাশ এখানে এই শেয়ারটা ইস্যু করে ক্যাশ আনতে পারতেছে না। না, বাট সে ক্যাশ আনতে পারতেছে না, বাট বাট শেয়ার নাম্বার অফ শেয়ার কি বাড়তেছে না? নাম্বার অফ শেয়ার বাড়তেছে, বাট ওকে, নাম্বার অফ শেয়ার যদি বাড়ে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন বোনাস শেয়ারে ক্যাপিটাল তো স্যার কমতে পারে স্যার, ইম্পেয়ারমেন্ট। ওকে, আপনার আপনার বোনাস শেয়ারের কথা মনে আছে? বোনাস শেয়ার করলে কি মানে আপনি ক্যাশ পান? না না। বাট বোনাস শেয়ার করলে কি নাম্বার অফ শেয়ার বাড়ে না? হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গাটা আমরা একটু বেসিক জিনিস একটু মাথায় রাখি যে ডাজন্ট মিন যে আপনি শেয়ার কনসিডারেশন মানে সরি শেয়ার ইস্যু করলে ক্যাশ পেলেই সেটার কারণে শেয়ার ক্যাপিটাল বাড়ে। শেয়ার ক্যাপিটাল বাড়ে দ্য মোমেন্ট আপনি শেয়ার ইস্যু করছেন। ওকে, ডাজন্ট মিন যেমন আপনি এখানে যদি ইনডিরেক্টলি চিন্তা করেন, আপনি যদি শেয়ার ইস্যু না করতেন তাহলে কিন্তু আপনাকে ক্যাশ দেওয়া লাগতো সাবসিডিয়ারিকে, তো সেই ক্যাশটা তো আপনি সেভ করতেছেন, দ্যাট ইজ ওয়ান ওয়ে। এখন আমরা একটা বেসিক জিনিস সবসময় মাথায় রাখবো, যখনই প্যারেন্ট কোম্পানি তার কোনো শেয়ার ইস্যু করবে অর যখনই কোনো এন্টিটি তার কোনো শেয়ার ইস্যু করবে, সেটার জন্য অবশ্যই আমাকে কনসিডার করতে হবে তার শেয়ার ক্যাপিটালও বাড়বে, অ্যান্ড অ্যাট দ্য মোমেন্ট তার যতটুকু শেয়ার ইস্যুয়েন্স হচ্ছে, যতটুকু শেয়ার সে ইস্যু করতেছে, সেটা যদি তার নমিনাল ভ্যালুর বেশি প্রাইসে হয়, যেমন আমরা সবাই কম বেশি জানি যে শেয়ার ইস্যুয়েন্সের নমিনাল ভ্যালু থাকে ইউজুয়ালি $1, এটা কোশ্চেনে দেওয়া থাকে, কোম্পানি টু কোম্পানি এটা ইউজুয়ালি সেট করা থাকে তার ফেস ভ্যালু কত, শেয়ারের নমিনাল ভ্যালু কত। তো তার নমিনাল ভ্যালু যদি $1 হয় এবং সে যদি শেয়ার ইস্যু করে যেটার মার্কেট ভ্যালু থাকে হচ্ছে $2, তাহলে অবশ্যই এখানে আমি যখনই নতুন করে শেয়ার ইস্যু করছি, অফকোর্স ইট উইল অ্যাফেক্ট মাই শেয়ার ক্যাপিটাল অ্যান্ড শেয়ার প্রিমিয়াম। ওকে, তাহলে এখানে আমি অফকোর্স আপনাদের এক্সাম্পলটা দেখাবো, বাট আপনাদের এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করছিলাম যে আপনারা একটু নিজেরা চিন্তা করে তারপরে আমাকে বলেন। সো একটা পার্ট আপনারা খুব সুন্দর করে বলেছেন, সেটা হচ্ছে আমি যখন শেয়ার কনসিডারেশনটা দিচ্ছি সেইখানে আমি কতগুলা নাম্বার অফ শেয়ার ইস্যু করব এবং সেইটার ফেয়ার ভ্যালু কত হবে কিভাবে ক্যালকুলেট করব, সেটা খুব স্পেসিফিক্যালি আপনারা স্ট্রেট ওয়েতে পয়েন্ট আউট করেছেন। বাট পরের যে পার্টটা সেটা হচ্ছে দ্য মোমেন্ট প্যারেন্ট কোম্পানি তার শেয়ার ইস্যু করছে, সেটার একটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমাকে চিন্তা করতে হবে। যেহেতু শেয়ার ইস্যুয়েন্স হচ্ছে, তাহলে অবশ্যই এখানে আমার প্যারেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটালটাকেও আমাকে ইনক্রিজ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি শেয়ার ইস্যুয়েন্সটা নমিনাল ভ্যালুর বেশি প্রাইসে হয় তাহলে শেয়ার প্রিমিয়ামটাকেও আমার ইনক্রিজ করতে হবে। আমরা কি সবাই বুঝতে পারলাম কথাটা? ইয়েস স্যার। ঠিক এই কথাটাই, যে কথাটা আমরা এতক্ষণ বললাম, এই কথাটাই আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে মানে বোঝার চেষ্টা করি এবং এক্সাম্পলটার মাধ্যমে আমরা এটাকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করি, সো দ্যাট আমাদের এই কনফিউশনটা না থাকে। হ্যাঁ, খেয়াল করেন আমরা ঠিক কোন এক্সাম্পলটা নিয়ে কথা বলছি, শেয়ার কনসিডারেশনের একটা এক্সাম্পল নিয়ে কথা বলছি, এবং এখানে আমরা যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথারই রিফ্লেকশন আপনি এখানে দেখবেন, পেয়ে যাবেন। Parent company is acquiring 70,000 shares out of 100,000 shares of a subsidiary company. তার মানে হচ্ছে আমাকে বলেই দিচ্ছে যে প্যারেন্ট কোম্পানি কোন একটা সাবসিডিয়ারি কোম্পানির 1,00,000 শেয়ারের 70,000 শেয়ার অ্যাকোয়ার করছে। তো এটা যেহেতু সরাসরি দেওয়া আছে নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার,
আমাকে এটা আর আলাদা করে ক্যালকুলেশন চিন্তা করতে হচ্ছে না। বাট অনেক কোশ্চেনে কিন্তু এইভাবে দেওয়া থাকে না, দেওয়া থাকে পার্সেন্টেজ, যে আমি 1,00,000 টাকা 1 লাখ নাম্বার অফ শেয়ারের, মানে 1,00,000 অর্ডিনারি শেয়ারের 70% অ্যাকোয়ার করেছি। তো তখন 1,00,000 অর্ডিনারি শেয়ারের 70% হবে 70,000 শেয়ার। তো সেখানেও আমাকে ক্যালকুলেশনটা এভাবে করে নিতে হবে, যদি এইভাবে স্ট্রেট ওয়েতে দেওয়া না থাকে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে 70,000 হচ্ছে নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার। অ্যান্ড খেয়াল করে দেখেন, অ্যান্ড টু অ্যাকোয়ার দ্য শেয়ার্স দ্য প্যারেন্ট কোম্পানি ইস্যুইং দেয়ার ওন অর্ডিনারি শেয়ার্স টু সাবসিডিয়ারি। প্যারেন্ট কি করছে, তারা কোনো ক্যাশ দিচ্ছে না, বাট ইন রিটার্ন অফ দ্যাট তারা শেয়ার ইস্যু করছে সাবসিডিয়ারি কোম্পানিকে। এখন আমরা যে কথাটা বলছিলাম, আমাকে ফার্স্টে বের করতে হবে নাম্বার অফ অ্যাকোয়ার্ড শেয়ার্স। আমি কয়টা শেয়ার অ্যাকোয়ার করলাম? 70,000 নাম্বার অফ আমার অ্যাকোয়ার্ড শেয়ার। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে, এখন আমাকে কন্ডিশন অনুযায়ী, আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী বের করতে হবে যে এই 70,000 শেয়ারের এগেনস্টে প্যারেন্ট কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করবে। খেয়াল করে দেখেন, প্যারেন্ট কোম্পানি ইস্যু করবে হচ্ছে প্রতি 5টার জন্য 2টা করে শেয়ার। তার মানে 70,000 যে শেয়ার ইস্যু আছে, সেই 5টা শেয়ারের এগেনস্টে 2টা করে শেয়ার ইস্যু করবে সাবসিডিয়ারি কোম্পানিকে। তাহলে এটার ক্যালকুলেশনটা কিভাবে হবে? 70,000 ডিভাইডেড বাই 5 ইন্টু 2 করলে কত আসে? এইটা আসে হচ্ছে আমার 28,000 শেয়ার্স। তাহলে আমরা একটা পয়েন্ট অলরেডি ক্লিয়ার, সেটা হচ্ছে টু অ্যাকোয়ার 70,000 শেয়ার্স প্যারেন্ট কোম্পানি will need to issue 28,000 shares of their own shares. প্যারেন্ট কোম্পানি তার নিজের 28,000 শেয়ার ইস্যু করতে হবে। বাট এই 28,000টা কিন্তু আমার নাম্বার অফ শেয়ার। আমার এখন কি দরকার? আমার দরকার এই নাম্বার অফ শেয়ারের ফেয়ার ভ্যালু কত, মানে আমার মার্কেট ভ্যালু কত। ক্লিয়ার? তাহলে মার্কেট ভ্যালু আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে। আমি আমার প্যারেন্ট কোম্পানির, আমি আবারও বলছি, মার্কেট ভ্যালু এখানে 2টা কোম্পানির শেয়ার প্রাইসই দেওয়া থাকে অনেক সময়। প্যারেন্ট কোম্পানিরটাও দেওয়া থাকে, সাবসিডিয়ারি কোম্পানিরটাও দেওয়া থাকে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার কারণ হচ্ছে স্টুডেন্টরা এই জায়গাটাতে অনেক সময় স্লিপ করে, মানে ভুল করে। সেটা হচ্ছে তারা কি করে, তারা কোনো কিছু খেয়াল না করে সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার প্রাইস দিয়ে তার ফেয়ার ভ্যালুটা ক্যালকুলেট করে, হুইচ ইজ আ ব্লান্ডার। কেননা সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার আমি ইস্যু করছি না। তো সেই ক্ষেত্রে অলওয়েজ কিপ ইন মাইন্ড, আমরা এই নাম্বার অফ শেয়ারকে মাল্টিপ্লাই করব প্যারেন্ট কোম্পানির মার্কেট ভ্যালু অফ শেয়ার। তো এখানে খেয়াল করেন, প্যারেন্ট কোম্পানির মার্কেট ভ্যালু অফ শেয়ার কত দেওয়া আছে? $2। তাহলে আমরা যদি খেয়াল করি, আমার 28,000 হচ্ছে নাম্বার অফ শেয়ার, এবং 28,000 এর এগেনস্টে আমার কতগুলো শেয়ারের প্রাইসের মার্কেট ভ্যালু? $2 পার শেয়ার। তাহলে $2 যদি পার শেয়ার হয়, তাহলে 28,000 ইন্টু 2, তাহলে 56,000 হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, মানে ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশনের ভ্যালু, ফেয়ার ভ্যালু অফ শেয়ার কনসিডারেশনের ভ্যালু। এবং আরেকটা অ্যামাউন্ট খেয়াল করেন, এই শেয়ারগুলো নমিনাল ভ্যালু কত? এই শেয়ারের নমিনাল ভ্যালু হচ্ছে, মানে ফেস ভ্যালু হচ্ছে $1। তার মানে আপনি কি করেছেন? এই নমিনাল ভ্যালুর বেশি প্রাইসে শেয়ারগুলো ইস্যু করেছেন। তো আপনি ইস্যু করেছেন $2, মানে আপনি যে শেয়ারগুলো ইস্যু করেছেন সেটার ভ্যালু $2, এবং যেটা নমিনাল ভ্যালু ছিল $1। তাহলে এখানে আমার আলটিমেটলি শেয়ার ক্যাপিটালটাকেও ইনক্রিজ করতে হবে প্যারেন্ট কোম্পানির, শেয়ার প্রিমিয়ামটাকেও ইনক্রিজ করতে হবে প্যারেন্ট কোম্পানির। তো খেয়াল করে দেখেন ডাবল এন্ট্রিটা কি দাঁড়াচ্ছে? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট 56,000, যেটা রিপ্লেস হয়ে যাবে গুডউইল। শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 28,000, যেটা আলটিমেটলি আমার প্যারেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটালের সাথে আমি অ্যাড করব। শেয়ার প্রিমিয়াম ক্রেডিট 28,000, যেটা আমার প্যারেন্ট কোম্পানির শেয়ার প্রিমিয়ামের সাথে আমি অ্যাড করব। তাহলে আমার এই নাম্বার 2 শেয়ার কনসিডারেশন থেকে যেই পয়েন্টগুলো পাচ্ছি, সেইটার একটা রিফ্লেকশন কিন্তু আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের এই যে আমার ইকুইটি পার্ট, এই যে আমার ইকুইটি, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, সেখানে কিন্তু আমার এই অ্যামাউন্টটা চলে আসবে। যেমন আমি যে কথাটা বলছি যে এই 28,000 শুড বি অ্যাডেড উইথ প্যারেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটাল। তার মানে আমি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যখন প্রিপেয়ার করব, তখন এই শেয়ার ক্যাপিটালের সাথে যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে শেয়ার ক্যাপিটালের, তার সাথে আমার এই 28,000 নিউ অ্যাডিশনাল শেয়ার ক্যাপিটাল অ্যাড হয়ে যাবে। এই যে শেয়ার প্রিমিয়াম 35,000, সেটার সাথে আমার
28,000 the balance of share premium এটা অ্যাড হয়ে যাবে, and that is how you will prepare consolidated statement of financial position for share consideration. আমরা কি ক্লিয়ার শেয়ার কনসিডারেশনের পার্টটা এই পর্যন্ত? ইয়েস স্যার। স্টিল ভাই একটু যদি রিপিট করতেন। মানে কোনটা রিপিট করব বলেন, মানে কোন পার্ট? অ্যাকচুয়ালি এটা যে অ্যাড হবে আপনার ইয়াতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, আগে যে আমরা যেভাবে আপনার করছি ওয়ার্কিংস করছি, ওই ওয়ার্কিংস কি লাগবে না, নাকি এইটাই ডাইরেক্ট ওয়ার্কিংস? না, ওয়ার্কিংসটা তো অবশ্যই লাগবে। আপনি এই কথাটা, যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলো আপনি করবেন হচ্ছে ওয়ার্কিং স্ট্রিট সাব ওয়ার্কিং এ, মানে এই যে এখানে যেমন আমি শেয়ার কনসিডারেশনটা যখন ক্যালকুলেট করবেন, তখন শেয়ার কনসিডারেশনের এই ডাবল এন্ট্রি, যে ডাবল এন্ট্রিটা আমরা এতক্ষণ বললাম, সেটা এখানে আপনাকে রিফ্লেকশন দেখাতে হবে, হ্যাঁ। এবং এই শেয়ার কনসিডারেশনের রিফ্লেকশনটার আউটকাম আপনার ওয়ার্কিং স্ট্রিট ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি এই অ্যামাউন্টেও আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার শেয়ার ক্যাপিটাল এবং শেয়ার প্রিমিয়ামের সাথেও এটা অ্যাডজাস্ট হবে। ও ডাবল হয়ে যেতেছে না কিভাবে ডাবল? বুঝিনি। বিকজ আপনি যখন এখানে করতেছেন, এখানের অ্যামাউন্টটা তো আপনার এখানে শেয়ার ক্যাপিটালে আসতেছে না, এখানে এই শেয়ার ক্যাপিটালটা কার? এটা কি প্যারেন্ট এবং সাবসিডিয়ারি দুইজনের? না, এটা শুধু প্যারেন্ট কোম্পানির শেয়ার ক্যাপিটাল। নতুন শেয়ার যেহেতু ইস্যু হইতেছে তখন নতুন করে অ্যাড হবে, তাই নতুন তো? করে অ্যাড হচ্ছে, দ্যাটস ইট। আমি তো আর এই শেয়ার ক্যাপিটালের মধ্যে এটা ইনক্লুডেড না ব্রাদার। বুঝতে পারছি। ওকে, মানে আমি যে শেয়ারটা ইস্যু করছি সেটা কিন্তু অ্যাডিশনালি আমি ইস্যু করছি, মানে আমি নতুন করে আমার 28,000 শেয়ার ইস্যু করব সাবসিডিয়ারিকে। মানে ইটস লাইক আপনি নর্মালি চিন্তা করেন, সাবসিডিয়ারিকে না চিন্তা করে আপনি নর্মাল ভাবে চিন্তা করেন, আপনি নতুন শেয়ার হোল্ডারদেরকে ইস্যু করবেন, দ্যাটস ইট। ওকে, বুঝছি ভাই, আমি আমার মাইন্ডের মধ্যে বেশি কমপ্লিকেটেড করে ফেলছি। না এটা কমপ্লিকেটেড না তেমন। না, নাথিং কমপ্লিকেটেড থিং। মানে আমি খুব ইজিয়ার ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো স্টিল যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ অফকোর্স এখন আপনারা দেখে নেন, লেট মি নো আফটার দ্য ক্লাস অর লেট মি নো লেটার অন, নো প্রবলেম। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে ক্যাশ কনসিডারেশন, একটা শেয়ার কনসিডারেশন। এবং খেয়াল করে দেখেন এই দুইটাকে যদি আমি এখন কম্বাইন করে দেই, যেমন আপনাকে যদি এইভাবে বলি যে টোটাল কনসিডারেশন হচ্ছে ধরেন সে ফর এক্সাম্পল 2 লাখ, এর মধ্যে আপনি ক্যাশ কনসিডারেশন দিয়েছেন হচ্ছে না 1 লাখ, আর শেয়ার কনসিডারেশন হচ্ছে বাকিটা, তাহলে কিন্তু আপনাকে ঠিক এই দুইটার কম্বিনেশনটাই বের করতে হবে। সো আলটিমেটলি আপনি যদি ক্যাশ কনসিডারেশন এবং শেয়ার কনসিডারেশন দুইটারই অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা বুঝে যান, আপনাকে আলাদা করে কিন্তু আর ওইটার জন্য চিন্তা করতে হবে না, বিকজ ইউ অলরেডি কাভার্ড বোথ শেয়ার কনসিডারেশন এন্ড ক্যাশ কনসিডারেশন। এখন আমরা যে কনসিডারেশনটা নিয়ে কথা বলতে চাই, সেই কনসিডারেশনটা হচ্ছে ফিউচার কনসিডারেশন। প্লিজ, ফিউচার কনসিডারেশন এইটার টাইপটা কিরকম হয়? ফার্স্ট অফ অল আমি এই কথাটা অলরেডি বলেছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমি আমার এই কনসিডারেশনের ভ্যালুটা কি করছি না, এই কনসিডারেশনের ভ্যালুটা আমি এখনই পে করছি না সাবসিডিয়ারিকে। তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমি যে কনসিডারেশনের ভ্যালুটা সাবসিডিয়ারিকে পে করছি না এখন, যেটা আমি ফিউচারে পে করব, এটা আমার জন্য কি একটা অব্লিগেশন না প্যারেন্ট কোম্পানির জন্য? হোয়াট ডু ইউ থিংক? Yes, sir. It is an obligation, it is an liability. তাহলে আপনি একটা জিনিস একটু ক্লিয়ার থাকেন, মানে একটা জিনিস তো অলরেডি ক্লিয়ার, সেটা হচ্ছে আমার যত কনসিডারেশনের নেচারে আমি দেখি না কেন, যত কনসিডারেশনের টাইপ দেখি না কেন, ডেবিট এন্ট্রি কিন্তু ফিক্সড ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, রাইট? অ্যান্ড ডেফার্ড অর কন্টিনজেন্ট কনসিডারেশনের ক্ষেত্রে আমি কিন্তু ক্রেডিট এন্ট্রিটাও চিন্তা করতে পারতেছি, কেননা আমি জানি আমি টাকাটা এখন তাকে পে করছি না, এটা আমি ফিউচারে পে করব। তাহলে আমি যদি ন্যাচারালি চিন্তা করি, আমি যদি অ্যাপারেন্টলি খুব জেনারেলি মানে জেনারিক ওয়েতে চিন্তা করি, মানে খুব খুব ইজি ওয়েতে যদি চিন্তা করি, তাহলে আমার যদি ডাবল এন্ট্রি আমি এভাবে চিন্তা করি, সে ফর এক্সাম্পল ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট অ্যান্ড ডেফার্ড কনসিডারেশন অর কন্টিনজেন্ট কনসিডারেশন ক্রেডিট, কেননা আমি এই টাকাটা এখন পে করি নাই, এটা আমি ফিউচারে পে করব, আমি 2 বছর পর পে করব, 3 বছর পর পে করব। তো সেই ক্ষেত্রে এইটা একটু মাথায় রাখবো যে ডেফার্ড অর কন্টিনজেন্ট কনসিডারেশন এটা এক ধরনের লায়াবিলিটি, এটা এক ধরনের একটা অব্লিগেশন
ফর প্যারেন্ট কোম্পানি, কেননা সে এখনো পর্যন্ত এটা পে করে নাই এবং এটা লাইবিলিটি সব ডেফিনেশন মিট করে, সেটা সে ফিউচারে পে করবে। সো দ্যাট ইজ আ ডেফার্ড অর কন্টিনজেন্ট কনসিডারেশন থিং। বাট এগেইন এটা আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী যাব, আমরা প্রত্যেকটার এক্সাম্পল দেখেছি, এটারও এক্সাম্পল দেখবো। বাট একটা জিনিস একটু আমরা এখানে আরেকটু ইজি করে দেই, সেটা হচ্ছে যদিও আমরা দুইটা কনসিডারেশন নিয়ে কথা বলছি এখানে, ডেফার্ড এবং কন্টিনজেন্ট কনসিডারেশন, বাট ট্রাস্ট মি ব্রাদার্স, আমরা এই কনসিডারেশন দুইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একটুখানিও ডিফারেন্স না ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পার্সপেক্টিভ। এসবিআর একটু ডিফারেন্স আছে, বাট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর পার্সপেক্টিভ থেকে দ্য অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট ইজ এক্স্যাক্টলি সেম। Okay, the method, the step that we need to calculate, exactly same. আমরা deferred consideration বলি, contingent consideration বলি, দুইটার ক্ষেত্রেই আমার accounting adjustment, accounting treatment will remain same. বাট তাহলে কেন দুইটা আলাদা বলছি আমরা? আমরা তো একটাই বলতে পারতাম, future consideration. But the reason is there is a basic gap difference between deferred consideration and contingent consideration. What is this? ডেফার্ড কনসিডারেশন হচ্ছে যে কনসিডারেশনটা ফিউচারে প্যারেন্ট কোম্পানি পেমেন্ট করবে, এখানে কোনো কন্ডিশন ইম্পোজ করা থাকে না বাই প্যারেন্ট কোম্পানি। মানে প্যারেন্ট কোম্পানি কোনো প্রকার কন্ডিশনস দিয়ে দেয় না যে তোমার প্রফিট এত হলে আমি পে করব, প্রফিট এত না হলে পে করব না, এই ধরনের কোনো কন্ডিশনস আমার প্যারেন্ট কোম্পানি দিয়ে দেয় না সাবসিডিয়ারিকে টু পে দ্য ডেফার্ড কনসিডারেশন। ওকে, বাট কন্টিনজেন্ট কনসিডারেশনটা, যেহেতু নামটা কন্টিনজেন্ট, আমরা বুঝতেই পারছি কন্টিনজেন্ট মিন্স বেসড অন দ্য কন্ডিশন, বেসড অন দ্য সিচুয়েশন, সেই ক্ষেত্রে কন্টিনজেন্ট কনসিডারেশনে প্যারেন্ট কোম্পানি কিছু কন্ডিশন ইম্পোজ করে দেয় টু অ্যাচিভ সাবসিডিয়ারি কোম্পানিকে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স প্লিজ। বাট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এফআর এর পার্সপেক্টিভ থেকে দুইটারই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট সিমিলার, সেম। সেই ক্ষেত্রে আমরা স্টেপ ওয়াইজ যাব কিভাবে আমরা এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা করব ফর ডেফার্ড অর কন্টিনজেন্ট কনসিডারেশন। একই জিনিস, শুধু আমার প্রিন্সিপালি এটার টার্মিনোলজিটা একটু ডিফারেন্ট। এখন আসি যে ফার্স্ট অফ অল যে এই কনসিডারেশনটা আমরা পে করব কখন? আমি এই কনসিডারেশনটা ইমিডিয়েটলি পে করব না, তাহলে আমি পে করবো এটা পরবর্তীতে 1 বছর, 2 বছর, 3 বছর পর। সে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল চিন্তা করলাম যে আমি আমার কোনো একটা সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করব, সেখানে সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করার জন্য আমাকে $5 লাখ পে করতে হবে, বাট $5 লাখ আমি এখন পে করব না, আমি এই $5 লাখ পে করব 3 বছর পর। তাহলে আমি যদি সাবসিডিয়ারিকে 3 বছর পর পেমেন্ট করি, ভালো করে খেয়াল করেন, 3 বছর পরের যে $5 লাখ এবং আজকের যে $5 লাখ, অর 3 বছর পরের যে $5 লাখ, সেটার আজকের ভ্যালু কি সেম হবে, ইকুয়াল হবে, ইকুইভ্যালেন্ট হবে? না স্যার। তাহলে আমরা আমাদের এই কনসেপ্টটা, যদিও এই কনসেপ্টটা আমরা আগে এখানে চলে আসছি, এই কারণে আমাকে আলটিমেটলি সেপারেটলি কভার করে দিতে হচ্ছে। বাট আপনারা IAS 37 কে এখনো কভার করেছেন? মানে ফাহিম ভাই কি IAS 37 পর্যন্ত এখন আসছে প্রভিশনটা? প্রভিশন হ্যাঁ, only করছে depreciation খালি ক্লাস একটা হচ্ছে। তার মানে এখনো পর্যন্ত IAS 37 আসে নাই। তো আমি একটু বলে রাখি, এই টপিকটা বেসিক্যালি IAS 37 এর একটা পার্ট, প্রভিশনের একটা পার্ট, হ্যাঁ, বিকজ ডেফার্ড কনসিডারেশন ইজ আ প্রভিশন থিং। তো যদিও ওইখানে আমরা আগে করি, তারপর গ্রুপে আসি। তো যেহেতু আমার কাছে এটা চলে আসছে আগে, আমি ট্রাই করছি আপনাদেরকে এটা এখানে কভার করতে, বাট স্টিল ইউ উইল কভার দ্য সেম টপিক ইন IAS 37 এনভায়রনমেন্টাল প্রভিশনের ওইখানে, মানে ফিউচার প্রভিশনের ক্ষেত্রে সেটা আমরা কি করি। বাট একটা জিনিস এখানে আমরা একটু বুঝিয়ে নেই, সেটা হচ্ছে যে কথাটা বললাম যে 3 বছর পরের যে $5 লাখ এবং ওইটার আজকের ইকুইভ্যালেন্ট ভ্যালু কিন্তু কখনোই এক না। এই কনসেপ্টটাকে আমরা বলি টাইম ভ্যালু অফ মানি। এই কনসেপ্টটাকে আমরা কি বলি? টাইম ভ্যালু অফ মানি। কেননা আমরা জানি যে সময়ের সাথে সাথে টাকার ভ্যালুটা আলটিমেটলি কমতে থাকে, মানে এটার আলটিমেটলি ইনফ্লেশন যেটাকে আমরা কনসিডার করি, আমরা আদার কম্পোনেন্ট যে কনসিডার করি, সেটা কমতে থাকে। তো সেই ক্ষেত্রে আমাকে এই টাইপ এর ট্রানজেকশন গুলোর জন্য, যেই ট্রানজেকশন গুলো আমার মোর দেন 1 ইয়ার পরে অ্যারাইজ করবে,
1 বছর অথবা 2 বছর পরে আমি আলটিমেটলি পে করব, অথবা 2 বছর ও 3 বছর পরে এটা আমাকে সেটেল করতে হবে, সেই ক্ষেত্রে আমার একটা টাইম গ্যাপ থাকবে, and that is the reason I have to consider টাইম ভ্যালু অফ মানি। তো আপনারা যারা F2 তে পড়ে আসছেন অথবা MA2 তে পড়ে আসছেন, আই বিলিভ আপনাদের সবার এই কনসেপ্টটা মনে আসছে, সেটা হচ্ছে ডিসকাউন্টিং এবং কম্পাউন্ডিং। আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই, হোয়াট ইজ ডিসকাউন্টিং এন্ড হোয়াট ইজ কম্পাউন্ডিং। আপনারা একটু আমাকে বলেন ডিসকাউন্টিং কি এবং কম্পাউন্ডিং কি। এটা আপনারা অফকোর্স F2 তে পড়ে আসছেন। এনিওয়ান? তন্ময়? স্যার ডিসকাউন্টিংটা হচ্ছে যে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু বের করা, আর কম্পাউন্ডিংটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালুটা বের করবো আমরা একটা রেট নির্ধারণ করে। ওকে, পারফেক্ট। তাহলে ডিসকাউন্টিংটা যেটা ভাইয়া বললো খুব সুন্দর করে, যে ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা, মানে আমার ফিউচার ভ্যালু দেওয়া থাকবে, আমি আমার ডিসকাউন্ট ফ্যাক্টরের মাধ্যমে এটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, যেটাকে আমরা বলি ডিসকাউন্টিং। আর কম্পাউন্ডিংটা হচ্ছে ঠিক তার উল্টোটা, যে আমার প্রেজেন্ট ভ্যালু থাকে, সেটাকে আমরা ফিউচার ভ্যালু কি হবে সেখানে আমরা কনভার্ট করি, সেটাকে আমরা বলি কম্পাউন্ডিং। এখন এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি আমার ডিসকাউন্টিং হবে না কম্পাউন্ডিং হবে? মানে আমি এই সিনারিওতে কি করব? আমার ফিউচার ভ্যালু আমি জানি $5,00,000 আমাকে পে করতে হবে, সেটার আজকের ভ্যালু কত আমার সেটা দরকার। তাহলে আমাকে এখন কি করতে হবে, ডিসকাউন্টিং না কম্পাউন্ডিং? ডিসকাউন্টিং। ডিসকাউন্টিং করতে হবে। থ্যাংক ইউ। আমরা তাহলে এই ডেফার্ড কনসিডারেশন আর কন্টিনজেন্ট কনসিডারেশনের জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাকে এইটার ডিসকাউন্টিং করতে হবে। এন্ড ইফ ইউ ক্যান হেল্প মি আর একটু, ডিসকাউন্টিং এর ফর্মুলাটা মনে আছে? যে আমরা মানে ডিসকাউন্টিং করার যে ফ্যাক্টরটা, ডিসকাউন্টিং ফ্যাক্টর, সেটার ফর্মুলাটা কিভাবে ক্যালকুলেট করি আমরা? যদিও এটা আপনাদের ফর্মুলা শিটে দেওয়া থাকতো, বাট স্টিল আপনারা কি এটা ডিসকাউন্টিং এর ফর্মুলাটা দেখেছেন কিনা, মনে আছে Sir, কিনা? 1 by 1 plus R উপরে N আর কি। ওকে, আপনারা বলছেন 1 ডিভাইডেড বাই 1 plus R, প্লাস আর টু দি পাওয়ার n, রাইট? হ্যাঁ, to the power N। ফিউচার ভ্যালু এরপরে হ্যাঁ, তো মানে এটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর আসবে, রাইট? ডিসকাউন্ট ফ্যাক্টর, এটাকে আপনি মাল্টিপ্লাই করবেন হচ্ছে ফিউচার ভ্যালু দিয়ে। তার মানে এটাই তো বলতে চাচ্ছি। ওকে, এখন এখানে আপনারা একটু আমাকে বলেন যে এখানে আর সমান সমান কি বুঝাচ্ছেন? Sir, interest rate। আর সমান সমান হচ্ছে আমার ডিসকাউন্টিং রেট or interest rate or cost of capital, right? আর সমান সমান আরো আছে, এটার নাম রিকোয়ার্ড রেট অফ রিটার্নও বলে, অনেক কোয়েশ্চেন মানে অনেক জায়গায় একই একই জিনিস, কিছুটা ডিফারেন্স আছে বাট স্টিল মানে কনসেপচুয়ালি একই। এরপরে এন সমান সমান কি? Sir, number of years until payment। এন সমান সমান নাম্বার অফ ইয়ার্স অর পেমেন্ট, মানে নাম্বার অফ পেমেন্ট or number of years or number of period. ওকে, এটাও হয়। সো ওকে ওকে, তাহলে এখন এই ফর্মুলাটাকে আমরা এভাবেও করি, আবার এই ফর্মুলাটাকে আমরা, আপনারা যেটা বলছেন আমরা একটু যদি ইনভার্স করে দিই, হ্যাঁ, আমরা যদি ইনভার্স করে দিই তাহলে এই ফর্মুলাটা এইভাবেও দাঁড়ায়। এটাকে জাস্ট সিম্পলি রাখার জন্য 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস এন, একই জিনিস। হ্যাঁ, আমি জাস্ট যেটা করলাম সেটা হচ্ছে আমি জাস্ট আমার 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর এর যেই ফর্মুলাটা, এটাকে আমি জাস্ট ইনভার্স করে দিলাম ম্যাথমেটিক্যালি, দ্যাটস ইট। তাহলে আপনার ক্যালকুলেটরে ইজি হওয়ার জন্য, মানে ইজি ওয়েতে ক্যালকুলেট করার জন্য, এটা আসলে শর্টকাট একটা ফর্মুলা, মানে একই 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 ফর্মুলা, এটাকে আপনি শর্টকাট ওয়েতে ভাবে। সো আই ইউজ টু ডু দিস থিং, মানে আমি এভাবেই করতাম এবং এইভাবে টাইমটা সেভ হইতো। তো আপনারাও ঠিক এভাবে করবেন। এখন তাহলে আপনারা আমাকে একটু মানে যেহেতু ফর্মুলাও বলতে পারলেন, আপনাদের মেথডটাও বলতে পারলেন, আমাকে তাহলে কাইন্ডলি এই পার্টিকুলার সিনারিওতে আমাকে কি প্রেজেন্ট ভ্যালুটা বের করে দিতে পারেন? $5,00,000 হচ্ছে ফিউচার ভ্যালু, যেটার ইন্টারেস্ট রেট হচ্ছে 10% এবং নাম্বার অফ ইয়ার হচ্ছে 3 ইয়ার্স। এটার প্রেজেন্ট ভ্যালু কত হবে একটু কি বলতে পারি আমরা?
প্লিজ আমাকে একটু হেল্প করি। ফার্স্টে ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করি আমরা। প্লিজ প্লিজ আমাকে একটু ক্যালকুলেশন করতে হেল্প করি। 1 প্লাস আর সমান সমান এখানে কত 10%, তাহলে 1 প্লাস 0.1 মানে 0.10 আর কি। 10% কে যদি আমরা আলটিমেটলি নিউমেরিকে নিয়ে আসি, ডেসিমেল হচ্ছে 0.10 হবে। টু দি পাওয়ার আমরা যদি n সমান সমান নাম্বার অফ পিরিয়ডস ধরি, নাম্বার অফ ইয়ার্স ধরি, সেক্ষেত্রে এখানে 3, সো টু দি পাওয়ার -3 কত আসে এটা ডিসকাউন্ট ফ্যাক্টরটা? 0.7513 0.7513। এইটা এখন আমার ডিসকাউন্ট ফ্যাক্টর। এটাকে আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে? 500,000 দিয়ে। করলে যেটা আসবে এটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ডেফার্ড কনসিডারেশন। কত হয় তাহলে? নো ওয়ারিস, আমার এখানে করা আছে, আমি আপনাদের দিয়ে একটু মানে কষ্ট করাতে যাচ্ছি, আপনারা আমাকে দিয়ে কষ্ট করাচ্ছেন। স্যার 375657। ইট কুড বি 375,500, রাইট? মানে ইয়েস, যদি আমি আর একটু স্পেসিফিক্যালি চিন্তা আমি করি। পয়েন্ট নেইনি, আমি পুরা Okay, হ্যাঁ ঠিক আছে, ফ্র্যাকশন ঠিক নিয়েছি। ঠিক আছে, দ্যাটস ফাইন। মানে আপনি পুরো পুরো ফিগারটা নিয়েই করেছেন। সো সেই ক্ষেত্রে তাহলে আমার ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখেন। আমার ফেয়ার ভ্যালু অফ ডেফার্ড কনসিডারেশন কত দাঁড়াচ্ছে? 375,500, রাইট? এখন আমরা এই যে ডেফার্ড কনসিডারেশন যেটা আসবে, তাহলে আমরা ফার্স্ট স্টেপে কি করলাম? ফার্স্ট স্টেপে আমরা এই ফিউচার ভ্যালুটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলাম। এটা হচ্ছে আমার স্টেপ 1। হ্যাঁ, স্টেপ 1 আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ফিউচার কনসিডারেশনটাকে ডেফার্ড কনসিডারেশনটার ফেয়ার ভ্যালু মানে প্রেজেন্ট ভ্যালু আমরা বের করব, যেটার ভ্যালু হচ্ছে 375,500। এইটার ডাবল এন্ট্রি কি হবে? আমি তো ইনভেস্ট করছি আমার সাবসিডিয়ারির উপর, যেটার পেমেন্টটা আমি এখন করব না, 3 বছর পর করব। তাহলে এটা ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট অ্যান্ড আমরা ডেফার্ড কনসিডারেশনকে লায়াবিলিটি বলেছি। অ্যান্ড এটা যেহেতু আমি পে করব 3 বছর পর, তাহলে এটা আমার জন্য নন কারেন্ট লায়াবিলিটি। তাহলে নন কারেন্ট লায়াবিলিটি আন্ডারে ডেফার্ড কনসিডারেশন হিসেবে 375,500 হয়ে যাবে। এম আই রাইট? সবাই কি অ্যাগ্রিড? ইয়েস স্যার, ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। এখানেই আমার কাজটা শেষ না, কেননা এখানেই কাজটা শেষ না। রিজন হচ্ছে আমি যেটাকে ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলাম, ডিসকাউন্টিং করলাম, এখন আমরা এটাকে আবার আনউইন্ডিং করব, মানে আনডিসকাউন্টিং যেটাকে আমরা বলি, আনউইন্ডিং করব। মানে হচ্ছে আমার এই যে 375,500 যে অ্যামাউন্টটা, এটার উপর প্রতি প্রতি বছর আমার 10% ইন্টারেস্ট চার্জ করব। মানে প্রতি বছর আমার 10% ইন্টারেস্ট চার্জ হবে, এবং প্রতি বছর 10% ইন্টারেস্ট চার্জ হয়ে এটা কম্পাউন্ডিং হয়ে মানে আমার এটা আবার পরবর্তী 3 বছর পরে এক্স্যাক্টলি কত টাকা হবে? 375,500। এটাকে যদি প্রতি বছর আমি 10% ধরে এখন ইন্টারেস্ট চার্জ করি, এক্স্যাক্টলি আপনারা যদি দেখেন 3 বছর পর এটার অ্যামাউন্টটা, আমি জাস্ট আপনাদের এখানে একটু বোঝার চেষ্টা করছি। প্রেজেন্ট ভ্যালু কত বলছেন আপনারা? 375,500, রাইট? এখন আমি যদি এটাকে ইয়ার 1, এটার উপর আমি কত পার্সেন্ট ইন্টারেস্ট অ্যাড করব? 10%। তাহলে ইয়ার 1 এর ক্লোজিং ব্যালেন্সটা আমার কত দাঁড়াচ্ছে? এইটা আপনি যদি আবার ইয়ার 2 তে করেন, ইয়ার 2 তে আপনি কত পার্সেন্ট করবেন এটার? 10%। প্রতি বছর আপনি যদি 10% করে করে ইন্টারেস্ট চার্জ করে যান, তাহলে ইয়ার 2 এর ক্লোজিং ব্যালেন্স আপনি কত পাবেন? ইয়ার 1 এর ক্লোজিং ব্যালেন্স প্লাস ইন্টারেস্ট। সিমস লাইক আমরা প্রভিশন যেভাবে প্রতি বছর আপডেট করে করে যাই, এখানেও সেম। আপনি যদি ইয়ার 3 তে যান, ইয়ার 3 তে এটার উপর কত পার্সেন্ট হবে? 10%। অ্যান্ড এটার ক্লোজিং ব্যালেন্স হবে হচ্ছে এক্স্যাক্টলি এটা 500,000 হওয়া উচিত, বাট কিছুটা ফ্র্যাকশনের কারণে এই যে $10 অথবা $11 হোয়াট এভার সামথিং এটা কম আসে। আপনি যদি পুরো অ্যামাউন্টটা নিতেন এখানে 3,75,500 কত আসছিল ভাই, যদি আপনারা একটু বলেন আমাকে। স্যার মানে 500 এর জায়গায় হবে 657। 657।
এখন খেয়াল করে দেখবেন যে এক্স্যাক্টলি আমার জাস্ট অল্প একটু ফ্র্যাকশন আসছে, সেটা হচ্ছে জাস্ট বিকজ অফ আমি রাউন্ড আপটা করা হয়নি এখানে যাচ্ছে। হ্যাঁ, এখন আমি এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসটাকে আমরা বলি আনউইন্ডিং, এই প্রসেসটাকে আমরা বলি আনউইন্ডিং। এখন খেয়াল করেন প্রতি বছর আমি আসলে কি করলাম এখানে, প্রতি বছর আমি আমার জাস্ট ডেফার্ড কনসিডারেশনের ব্যালেন্সের উপর, মানে ওপেনিং ব্যালেন্সের উপর আমি জাস্ট প্রতি বছর ইন্টারেস্ট চার্জ করলাম। এই যে প্রতি বছর আমি ইন্টারেস্ট চার্জ করলাম, এই যে প্রতি বছর আমি যে ইন্টারেস্ট চার্জ করলাম, এইটাকে আমরা বলছি ফাইন্যান্স চার্জ অর ইন্টারেস্ট এক্সপেন্স। ওকে, এখন ফাইন্যান্স চার্জ অর ইন্টারেস্ট এক্সপেন্স এটা এক ধরনের একটা এক্সপেন্স। এটা আমার ইয়ার ওয়ানেও আমি এক্সপেন্স হিসেবে দেখাবো, ইয়ার টুতেও আমি এক্সপেন্স হিসেবে দেখাবো, ইয়ার থ্রিতেও আমি এক্সপেন্স হিসেবে দেখাবো। এন্ড দ্য সেকেন্ড কোয়েশ্চেন টু ইউ গাইস, এই ফাইন্যান্স কস্টটা, এই ফাইন্যান্স চার্জটা, এটা আমার ডেফার্ড কনসিডারেশনের ব্যালেন্সটাকে কি বাড়াচ্ছে না কমাচ্ছে? দেখেন তো, আমার যে ডেফার্ড কনসিডারেশনের ব্যালেন্সটা, এটা কি আমার ইনক্রিজ করছে না প্রতি বছরই? জি Yes, স্যার। sir. Obviously. তো ইউর কনসেপ্ট উইল বি সিমিলার লাইক প্রভিশনের মতো। প্রভিশন যখন বাড়বে, প্রভিশন কি হবে? লাইবিলিটি বাড়বে, লাইবিলিটি বাড়লে ক্রেডিট, এন্ড যেটা যতটুকু বাড়ছে ততটুকু এক্সপেন্স ডেবিট। তো এখানেও আমরা সেম প্রসেসটাই করি, এখানেও আমরা সেম অ্যাপ্রোচটাই করি। সেটা হচ্ছে এখন আমরা কি করব, এখন আমরা এটাকে আনউইন্ডিং করব। আনউইন্ডিং করে প্রতি বছর আমার 10% করে ইন্টারেস্ট আমি চার্জ করব, এবং সেই ক্ষেত্রে যতটুকু ইন্টারেস্ট আমার চার্জ হবে, ইয়ার ওয়ানে যতটুকু হবে আমার ফাইন্যান্স কস্ট ডেবিট, ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট। ইয়ার টুতে ফাইন্যান্স কস্ট ডেবিট, ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট। ইয়ার থ্রিতে ফাইন্যান্স কস্ট ডেবিট অ্যান্ড দেন ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট হয়ে টোটালটা হয়ে যাবে 5 লাখ ডেফার্ড কনসিডারেশনের ভ্যালু। কেননা এটিকেই আমরা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছিলাম 375,657। অ্যান্ড দেন এই পরবর্তী 3 বছর পর যে ডেফার্ড কনসিডারেশনটা হবে, তখন সেটা যখন পে করে দিবে, যেমন এটা যদি আমি যদি প্যারেন্ট কোম্পানি পে করে দেয়, পেমেন্ট মেড বাই পি কোম্পানি, তাহলে তখন ডাবল এন্ট্রি কি হবে? তখন ডাবল এন্ট্রি হয়ে যাবে ডেফার্ড কনসিডারেশন ডেবিট অ্যান্ড ব্যাংক ক্রেডিট। ডেফার্ড কনসিডারেশন কতটুকু ডেবিট হবে? যতটুকু ব্যালেন্স এন্ড অফ ইয়ার থ্রিতে ক্লোজিং হিসাবে রয়ে গেছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। দিস ইজ হাউ ইউ নিড টু থিঙ্ক। আপনাকে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট যখন চিন্তা করতে হবে, আপনি এইভাবে চিন্তা করবেন। যদিও আমাদের এখনকার অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে শুরু করে অনেক জায়গায় এই বেসিক জিনিসগুলো হয়তো বা করতে হয় না, বাট ট্রাস্ট মি, এগুলো আপনার কনসালটেশনের জন্য, আপনার প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য এগুলোর আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ ইউ ক্যান নট এক্সপ্লেন এটা কিভাবে হলো, ইউ ক্যান নট জাস্টিফাই যেটা ঠিক আছে কিনা, ওকে, ইট ইজ কারেক্ট অর নট। তাহলে আমরা একটু এটাকে সামারি করে ফেলি, সাম আপ করে ফেলি। আমাদের যখন ডেফার্ড কনসিডারেশন থাকবে, তাহলে ডেফার্ড কনসিডারেশনের জন্য আমরা দুইটা স্টেপ ফলো করব, মানে ডেফার্ড কনসিডারেশন আর কন্টিনজেন্ট কনসিডারেশন, যে কোনো ফিউচার কনসিডারেশনের জন্য। একটা হচ্ছে স্টেপ ওয়ান, আমরা এটাকে ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালু বের করব, এবং প্রেজেন্ট ভ্যালু বের করলে যেটার অ্যামাউন্টটা আমার আসবে সেটা ডাবল এন্ট্রি হবে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি ডেবিট, ডেফার্ড কনসিডারেশন ক্রেডিট, যেটা আমার জন্য একটা লায়াবিলিটি। এন্ড স্টেপ টু তে আমরা যেটুকু প্রেজেন্ট ভ্যালু পেলাম, এটাকে এখন আমরা আনউইন্ডিং করব। এটাকে আমরা আনউইন্ডিং বলি, যে প্রসেসটা আমরা করলাম। আনউইন্ডিং এর মাধ্যমে যেটুকু ফাইন্যান্স কস্ট, যেটুকু আমার কস্ট অফ ক্যাপিটাল, এই যে 10%, এইটুকুর মানে এক্সপেন্সটাকে আমার আলটিমেটলি প্রফিট অর লসে, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের এক্সপেন্স হিসেবে চার্জ করতে হবে। এন্ড এখান থেকে আমরা দুইটা জিনিস এখন আপনাদেরকে আমি কোশ্চেন করব। একটা হচ্ছে, আমি আপনাকে যদি কোনো একটা কোশ্চেনে এটা জিজ্ঞেস করি যে এই এই পার্টিকুলার সিনারিওতে টোটাল ডেফার্ড কনসিডারেশন কত, যেটা আমরা কনসিডারেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রেজেন্ট করব, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 1। আমাকে একটু বলেন যে টোটাল ডেফার্ড কনসিডারেশন কত, যেটা আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে প্রেজেন্ট করব, অর কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে রেকর্ড করব। টোটাল ডেফার্ড কনসিডারেশন কত? 500,000। টোটাল আমি কি ইয়ার ওয়ানে 500,000 দেখাবো? না, ইয়ার ওয়ানে 500,000 স্যার দেখা যাচ্ছে। লায়াবিলিটি আর নন কারেন্ট লায়াবিলিটির মধ্যে আহ,
একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি আর একটা হ্যাঁ, কারেন্ট লাইবিলিটি নন কারেন্ট লাইবিলিটির মধ্যে। ওকে, কারেন্ট লাইবিলিটি এবং নন কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি হচ্ছে যেটা আমাকে 1 বছরের মধ্যে আলটিমেটলি সেটেল করতে হবে, অথবা 1 বছরের মধ্যেই যেটা আমাকে আলটিমেটলি অ্যাডজাস্ট করতে হবে, এটাকে আমরা বলি কারেন্ট লাইবিলিটি। আর যেই লাইবিলিটিটা 1 বছরের পরে আমাকে আলটিমেটলি সেটেল করতে হবে অথবা অ্যাডজাস্ট করতে হবে, সেটাকে আমরা বলি নন কারেন্ট লাইবিলিটি। ওকে, বাট এখানে এখানে যদিও এই জায়গাটা একটা ছোট্ট জিনিস একটু প্রেজেন্টেশনটা একটু ভুল করা আছে, সেটা হচ্ছে আমাকে আগে বলেন টোটাল লাইবিলিটি কত, তারপর আমি বলতেছি আপনাকে। টোটাল লাইবিলিটি হবে হচ্ছে 375,500 প্লাস প্লাস 37,550। এই দুইটা মিলে যে লাইবিলিটি সেটা হচ্ছে আমার টোটাল লাইবিলিটি। ওকে, এই দুইটার টোটাল অ্যামাউন্টটাই হচ্ছে আমার ডেফার্ড কনসিডারেশন হিসেবে লাইবিলিটি হিসেবে আপনি দেখাবেন। এবং এই টোটাল যে অ্যামাউন্টটা আসবে, এইটাকে যদি আপনি এখন ব্রেকডাউন করতে চান, এটার মধ্যে কতটুকু কারেন্ট কতটুকু নন কারেন্ট, সেটার জন্য যতটুকু আপনার ইন্টারেস্ট চার্জ, মানে যতটুকু আপনার নেক্সট ইয়ারের জন্য ইন্টারেস্ট চার্জ, সেটাকে আপনি কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাবেন। আর যতটুকু আপনার মানে নন প্রেজেন্ট যেটা কম্পোনেন্ট, মানে প্রেজেন্ট ভ্যালুর যে কম্পোনেন্ট, সেটাকে আপনি নন কারেন্ট হিসেবে দেখাবেন। এখন এখানে এই 37,550 কিন্তু এই বছরের ইন্টারেস্ট, তো সেই ক্ষেত্রে আমার নেক্সট ইয়ারের মধ্যে, মানে আমি যদি নেক্সট ইয়ারের কথা বলি, নেক্সট ইয়ারের যে ক্লোজিং ব্যালেন্সটা, নেক্সট ইয়ারের ক্লোজিং ব্যালেন্স কত আমার ইয়ার টু ইয়ার 454,544। তো সেই ক্ষেত্রে এইটা এবং এইটার এই যে ডিফারেন্সটা, মানে এক কথায় হচ্ছে 41322, এই অ্যামাউন্টটা আপনি কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাতে পারেন, বাকিটুকু নন কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাতে পারেন। অথবা এই পার্টিকুলার সিনারিওতে যদি এটাকে কারেন্ট এবং নন কারেন্টে নাও ব্রেকডাউন করেন, পুরোটাই যদি আপনি নন কারেন্টেও দেখান, সেই ক্ষেত্রেও এখানে কোনো প্রবলেম নাই। এই ক্ষেত্রে প্রবলেম নাই, বাট আরেকটা আইএস আছে, আইএফআরএস 9, সেখানে এই প্রবলেমটা আছে। সেখানে আপনাকে এই ক্লাসিফিকেশনটা করে দিতে হবে যে কতটুকু কারেন্ট লাইবিলিটি কতটুকু নন কারেন্ট লাইবিলিটি। সো টেকনিক্যালি ডেফার্ড কনসিডারেশন পুরোটাই আমরা নন কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাতে পারি, এখানে কোনো প্রবলেম নাই। সেই ক্ষেত্রে আমার টোটাল নন কারেন্ট লাইবিলিটি হিসেবে আসবে হচ্ছে 375,500 প্লাস 37,550। এটা হচ্ছে আমার টোটাল লাইবিলিটি। দ্যাট ওয়াজ কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে আপনাদের কাছে, সেটা হচ্ছে এখানে আমরা একটা ফাইন্যান্স কস্ট ডেবিট করলাম রে, রাইট? ফাইন্যান্স চার্জ অর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এইটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কয় নাম্বার ওয়ার্কিং এ আমরা অ্যাডজাস্ট করব এবং কিভাবে অ্যাডজাস্ট করব? কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কি কোনো ইনকাম এক্সপেন্সের আলাদা আমরা পোর্শন দেখাচ্ছি? বিকজ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আসে তো আমার অ্যাসেট লায়াবিলিটি এন্ড ইকুইটি। তো সেইখানে আমার এই যে ফাইন্যান্স কস্টটা, সেইটা আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করার সময় কোন ওয়ার্কিং এ এটাকে প্রেজেন্ট করব এবং কিভাবে প্রেজেন্ট করব? স্যার মিলে প্রেজেন্ট করবো। কত নাম্বার ওয়ার্কিং এ? 3 নাম্বার। 3 উইল নাম্বারে তো, হ্যাঁ 3 নাম্বারে তো আসবেই। আমি 3 নাম্বারে কিন্তু অটোমেটিক্যালি টোটাল কনসিডারেশনটার জন্য এমনি আসবে। আমি বলছি শুধু ফাইন্যান্স কস্টের যে মানে অ্যাডজাস্টমেন্ট, এইটুকু জাস্ট এইটুকুর কথা বলছি আমি। 3 নাম্বার ওয়ার্কিং এ তো আমার ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন যেটা আমি করতেছি সেটা এমনি আসবে। 3,75,500, তো এটা আমার আলটিমেটলি গুডউইল ক্যালকুলেশনে আসবেই। ওকে, ঠিক আছে, আপনারা একটু কনফিউজড হয়ে গেছেন। ফাইন্যান্স কস্ট এটা আমার রিটেন আর্নিংস কে বাড়াবে না কমাবে বলেন তো? রিটেন আর্নিংস কে, এটা আমার এক্সপেন্স না, মানে প্যারেন্ট কমাবে। কোম্পানি, প্যারেন্ট কোম্পানির পার্সপেক্টিভ থেকে এটাকে আপনি চিন্তা করেন, এটা এক্সপেন্স যেটা আপনার প্রফিটকে কমিয়ে দিবে। আর প্রফিট যদি কমে যায় রিটেন আর্নিংস কমে যাবে। তো রিটেন আর্নিংস যদি কমে, এটা আমরা কোন অ্যাডজাস্টমেন্টে মানে কোন ওয়ার্কিং এ দেই? আমার প্যারেন্টের রিটেন আর্নিংস কোন ওয়ার্কিং? ওয়ার্কিং 5। ওয়ার্কিং 5 এ এটা আমরা ফাইন্যান্স কস্ট হিসেবে ডিডাক্ট করব ফ্রম রিটেন আর্নিংস। মনে করে দেখেন আমি যখন আপনাদের ফরম্যাটটা দিয়েছিলাম, এই জিনিসটা এখানে ছিল, এই যে খেয়াল করেন। এবং আমি বলেছিলাম যে এই পার্টটা আমি যখন আপনাদেরকে ডেফার্ড কনসিডারেশন পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন। এবং টুডে ইজ দ্য মানে ডে যেটা আমরা কভার করলাম।
এবং আমি প্রেজেন্টেশনের কোন জায়গায় কতটুকু হিট করবে সেটাও আমি দেখানোর চেষ্টা করলাম। সো প্লিজ লেট মি নো আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা দ্যাট উই কাভার্ড ক্যাশ কনসিডারেশন, শেয়ার কনসিডারেশন, ডেফার্ড অ্যান্ড কন্টিনজেন্ট কনসিডারেশন। যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ লেট মি নো। Any confusion, please? কনফিউশন নাই। আপনারা খুব ভালো বুঝতে পারছেন তাহলে। নাইস, ভেরি গুড। ওকে, নাকি বলতে চাচ্ছেন না কোনটা? ওকে, আমার সাথে কথা বলবেন না, রাগ করছেন। ঠিক আছে, সমস্যা নেই। এখন আমরা যে কথাটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে এইখানে আমরা যতগুলা কনসিডারেশন দেখলাম, দেখেন সবগুলো কনসিডারেশন আমরা রিলেভেন্ট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। অ্যাডজাস্টমেন্ট গুলো কিভাবে হয়, ওয়ার্কিং কিভাবে হয়, আমরা সেভাবে করার ট্রাই করেছি। এক্সামে কিভাবে আসে সেটা আমাদের একটু বোঝা দরকার। এক্সামে অনেক সময় এই মানে আমি অনেক সময়ের কথা বলছি, অনেক সময় যেটা করে আপনার যদি এক্সামটা বেশি মানে কনসলিডেশন প্রিপারেশনের উপর বেস করে হয়, সবগুলো কনসিডারেশনের মানে রিকোয়ারমেন্টে আপনাকে থাকতে পারে, মানে সবগুলো কনসিডারেশনে আপনাকে ক্যালকুলেট করতে হবে। সেটা কুড বি ওয়ান মেথড অফ কোয়েশ্চেন, টাইপ অফ কোয়েশ্চেন, বাট মোস্ট অফ দ্য টাইম সবগুলো কনসিডারেশন একসাথে থাকে না। আপনাদের ম্যাক্সিমাম টাইমে যেটা থাকে শেয়ার কনসিডারেশন আর ডেফার্ড কনসিডারেশন। কেননা শেয়ার কনসিডারেশন এবং ডেফার্ড কনসিডারেশনটা একটু মোর কমপ্লিকেটেড, ক্যাশ কনসিডারেশনটা আসলে আলাদা করে খুব একটা প্রবলেম হয় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই পুরো কনসিডারেশন গুলো এমন ভাবে মনে রাখতে যেটা আপনারা এক্সপ্লেনেশনটাও করতে পারেন, যেটা আপনাদের সেকশন সি তেও আসলে আপনারা পারেন। এটা যদি সেকশন এ এবং বি তেও আসে, মানে আপনাদের যদি অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেনও এটা ক্যালকুলেট করতে বলে, শেয়ার কনসিডারেশনের ডাবল এন্ট্রি কি, ডেফার্ড কনসিডারেশনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি, সেটা যেন আপনারা সুন্দর করে বলতে পারেন, করতে পারেন। এই কারণেই আসলে এই ডিটেলস জিনিসগুলা ব্রেকডাউন করে দেখানো। ওকে, নাও আমরা যদি এখন আমাদের নেক্সট টপিকটার কথা বলি, দ্যাট ইজ লাস্ট টপিক আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের জন্য। কেননা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে এরপরে আসলে আর কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ। এরপরে আমাদের জাস্ট চলে যেতে হবে হচ্ছে পাস্ট ইয়ার কোয়েশ্চেনে। আমরা হোপফুলি ট্রাই করব নেক্সট ক্লাসে একটা অথবা দুইটা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কোয়েশ্চেন শ্যাডো প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে দেখাইতে। অ্যান্ড দেন আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড ডিসপোজাল অফ গ্রুপ যেটাকে আমরা বলি, হোপফুলি এইটা হইলেই ডান। না, একটা টপিক বাদ থাকবে, সেটা হচ্ছে ইকুইটি মেথড ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। সেটাও আপনাদের অনেক সময় আসে কোয়েশ্চেনে, এটা সেকশন সি তেও আসে, সেকশন এ এবং বি তেও আসে। সো লেটস সি, হোপফুলি আমরা ট্রাই করতে পারি আগামী তিনটা ক্লাসের মধ্যে মেবি কনসলিডেশনটা কমপ্লিটলি শেষ করতে ইনশাল্লাহ। অ্যান্ড এখানে আপনাদের একটা ছোট কোঅপারেশন লাগবে, সেটা হচ্ছে আমরা ঠিক কনসলিডেশনের যে পার্টটুকু কভার করে ফেলছি অলরেডি, নেক্সট ক্লাসের আগে আপনারা অফকোর্স ট্রাই করবেন প্রপার রিভিশনটা করে ফেলতে। তাহলে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের পাস্ট ইয়ার কোয়েশ্চেনটা ভালো করে করতে পারবো। আদারওয়াইজ আমাদের মধ্যে কনফিউশন থেকে যাবে। আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় দেখবো যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছি, যে চ্যালেঞ্জগুলো আমাদের হয়তোবা সামনে আরো বড় হবে যদি আপনারা এখনই ইমিডিয়েটলি এটা রিজলভ না করে যান। ওকে, so let's back to our next topic, that is intra-group trading and balances. আমরা intra-group trading or balances কি, এটা এর আগে যখন consolidated statement of financial position এর কথা বলেছি তখন কিছুটা এখানে ডিসকাশন হয়েছিল আমাদের, বাট স্টিল আমরা আরেকটু বলে নেই। intra-group trading বলতে আমরা যেই ট্রেডিং গুলোর কথা বলছি, that it taken place between parent and subsidiary। হ্যাঁ, এটাকে আমরা বলছি intra-group ট্রেডিং অর ব্যালেন্সেস। মানে হচ্ছে আপনি যদি প্যারেন্ট হয়ে সাবসিডিয়ারি কাছে কোনো কিছু সেল করেন, অথবা সাবসিডিয়ারি যদি আপনার কাছে কোনো কিছু সেল করে সেইটা, অথবা এই ট্রানজেকশনের কারণে যদি কোনো ব্যালেন্স থাকে বিটুইন প্যারেন্ট এবং সাবসিডিয়ারি, সেটাকেই আমরা বলছি ইন্ট্রা গ্রুপ ট্রেডিং। ওকে, তো এই ইন্ট্রা গ্রুপ ট্রেডিং অ্যান্ড ব্যালেন্সেস গুলো বেসিক্যালি 4 রকমের হয়। আরো একটা দুইটা ইউজুয়ালি থাকে, সেটাকে ব্রেকডাউন করতে হয় এই 4টার আন্ডারে। তার বেসিক 4টা ব্যালেন্সেস এর মধ্যে যদি আমরা বলি, নাম্বার 1 কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সেস। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বলতে বোঝাচ্ছি আমরা any balances that is receivable or payable। মানে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির কাছে কোনো টাকা পাবে, অথবা
সাবসিডিয়ারি কোম্পানি প্যারেন্ট কোম্পানির কাছে কোনো টাকা পাবে, দ্যাট ইজ আ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, যেটার ক্ষেত্রে আমরা অলওয়েজ কন্ট্রা এন্ট্রি প্রোভাইড করব অর এলিমিনেট করব। একটা জিনিস আমরা বেসিক সবেই এটা এর আগেও আমরা বলেছি এবং এটা আমরা জানি, না জানা থাকলেও আমরা আরেকটু জেনে নিই। কনসলিডেশনের সময় মানে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় যদি কোনো ইন্ট্রা গ্রুপ ট্রেডিং অর ব্যালেন্সেস থাকে, অল টাইপ অফ ইন্ট্রা গ্রুপ ট্রেডিং অর ব্যালেন্সেস আমাকে কি করতে হবে? এলিমিনেট করতে হবে, আমাকে এক্সক্লুড করতে হবে। প্লিজ এই জিনিসটা আমরা মাথায় গেঁথে নেই যে যখনই কোনো দেখবো ইন্ট্রা গ্রুপ ট্রেডিং, বিকজ এখানে ইন্ট্রা গ্রুপ কোনো ট্রেডিং আমরা দেখাতে পারবো না, বিকজ দুইটা একই ইকোনমিক এন্টিটি, দুইটা একই ইকোনমিক ইউনিট। তো আমি যদি ডাবল দেখাই, আমি যদি রিসিভেবল দেখাই, আবার ওদিকে পেয়েবল দেখাই, আলটিমেটলি এটার কোনো আমার অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, there is no such additional adjustment or benefit. ওকে, তো সেই ক্ষেত্রে যদি আমরা কোনো ইন্ট্রা গ্রুপ ট্রেডিং অর ইন্ট্রা গ্রুপ ব্যালেন্সেস পাই, আমাকে সব ধরনের ইন্ট্রা গ্রুপ ট্রেডিং অর ব্যালেন্সের ইম্প্যাক্ট এলিমিনেট করতে হবে, এক্সক্লুড করতে হবে টু প্রিপেয়ার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আমরা ফার্স্টে যে কথাটা বললাম কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? যে প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির কাছে টাকা পাবে। তাহলে যদি প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির কাছে টাকা পায়, সে ফর এক্সাম্পল $10,000 পাবে, তাহলে এইটাকে প্যারেন্ট তার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিসিভেবল হিসেবে দেখাচ্ছে, আবার সাবসিডিয়ারি তার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটাকে পেয়েবল হিসেবে দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করে দিতে হবে? এটাকে আমার কন্ট্রা করে দিতে হবে, এক্সক্লুড করে দিতে হবে, এলিমিনেট করে দিতে হবে। মানে হচ্ছে এটা আমার প্যারেন্টের রিসিভেবল থেকেও মাইনাস করে দিতে হবে 10,000, আবার ওইদিকে পেয়েবলের সাবসিডিয়ারির পেয়েবলের ব্যালেন্স থেকেও 10,000 আমাকে এক্সক্লুড করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। তো ইউজুয়ালি এটা ডাবল এন্ট্রিটা কিরকম হয়? আমি যদি এভাবে চিন্তা করি, কন্ট্রা এন্ট্রি পেয়েবল ডেবিট, রিসিভেবল ক্রেডিট। সিম্পল কথা, এটা আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে মানে রিসিভেবল থেকে পেয়েবল থেকে দুই জায়গা থেকে আমাকে ডিডাক্ট করে দিতে হবে। ওকে, সো কারেন্ট অ্যাকাউন্ট কোনো ব্যালেন্স আমরা রাখতে পারবো না ইন আওয়ার কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখানে এই যে কথাটা বলছিলাম, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স মানে আমরা যেটা বলছি যে প্যারেন্ট কোম্পানি এটাকে তার পেয়েবল রিসিভেবল হিসেবে দেখাচ্ছে এবং সাবসিডিয়ারি তার এটাকে পেয়েবল হিসেবে দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে যেটা হয় পেয়েবল এবং রিসিভেবল এই ব্যালেন্সটা সেম থাকে না এবং প্যারেন্ট এবং সাবসিডিয়ারি। যেমন প্যারেন্ট সে রিসিভেবল হিসেবে দেখাচ্ছে 10,000 যেটা বললাম, ওকে, বাট সাবসিডিয়ারি তার পেয়েবল হিসেবে দেখাচ্ছে হচ্ছে 6,000। কেন? বিকজ the subsidiary already issued a check in favor of parent at the year end. Okay, তাহলে খেয়াল করে দেখেন প্যারেন্ট কিন্তু ওর অ্যাকাউন্টসে ঠিকই দেখাচ্ছে যে ও $10,000 পাবে, বাট সাবসিডিয়ারি দেখাচ্ছে না, আমাকে আমার অ্যাকাউন্টে পেয়েবল হিসেবে দেখাচ্ছে 6,000। কেননা আমার এখান থেকে অলরেডি একটা চেক ইস্যু হয়ে গিয়েছে $4,000 চেক অফ $4,000। ওকে, সেখানে আমার ইন্ট্রা গ্রুপ কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের একটা ডিফারেন্স দেখাচ্ছে। এই যে ডিফারেন্সটা দেখাচ্ছে, এই ডিফারেন্সটা দুইটা কারণে দেখাতে পারে। এইটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখলাম, এটাকে আমরা বলি ক্যাশ ইন ট্রানজিট। এটাকে আমরা বলি ক্যাশ ইন ট্রানজিট। ক্যাশ ইন ট্রানজিটটা কি? ক্যাশ ইন ট্রানজিটটা হচ্ছে দ্যাট সাবসিডিয়ারি কোম্পানি দ্যাট অলরেডি পেইড অ্যান অ্যামাউন্ট, বাট এইটা এখনো পর্যন্ত প্যারেন্ট কোম্পানির অ্যাকাউন্টে হিট করে নাই, বাট এটা তো আলটিমেটলি চলে আসবে প্যারেন্ট কোম্পানির অ্যাকাউন্টে। তো এই ধরনের অ্যাডজাস্টমেন্ট গুলো ইউজুয়ালি কখন হয়? এই ধরনের অ্যাডজাস্টমেন্ট গুলো হয় হচ্ছে ইয়ার এন্ডের ক্ষেত্রে, ইয়ার এন্ডের কোন অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে। যেমন এটা নর্মালি হয়, আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করি তখন এরকম অনেক অ্যাডজাস্টমেন্ট পাই যে আমার ইয়ার এন্ডে অনেকগুলো আমি অথবা ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষের দিকে আমি
অনেক চেক ইস্যু করেছি, সেটা হয়তো বা ইয়ার এন্ডের পরে গিয়ে আমাকে আলটিমেটলি হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে। তো দ্যাট কুড হ্যাপেন। তো এই ধরনের যদি কোনো ক্যাশ ইন ট্রানজিট থাকে, এই ধরনের যদি ক্যাশ ইন ট্রানজিট থাকে, আমাকে আসলে কি করতে হবে? ইফ দেয়ার ইজ এন ক্যাশ ইন ট্রানজিট, দেন during consolidation we need to assume that the cash already received by the parent company. Okay, and then need to eliminate the remaining current account balances. ওকে, তাহলে আমার এই ক্যাশ ইন ট্রানজিটের ক্ষেত্রে ফার্স্টলি আমাকে কি করতে হবে? ফার্স্টলি নিড টু পোস্ট দ্য এন্ট্রি অফ ক্যাশ রিসিভ। তাহলে আমার ক্যাশ রিসিভের এন্ট্রি দিতে হবে। তাহলে ক্যাশ রিসিভের এন্ট্রি কে দিবে? প্যারেন্ট কোম্পানি। ব্যাংক ডেবিট $4,000 and receivable credit $4,000. ওকে, তাহলে আমরা যখনই এ ধরনের কোনো ক্যাশ ইন ট্রানজিট থাকবে, আমরা অ্যাজিউম করে নিব যে টাকাটা অলরেডি প্যারেন্ট কোম্পানি রিসিভ করে ফেলছে, and then for the remaining current account balance which is $6,000, এটা কিভাবে আসছে $6,000? 10,000 less 4,000. ওকে, এই $6,000 আমাকে এখন কি করতে হবে? এলিমিনেট করতে হবে। নিড টু বি এলিমিনেটেড। সেটার জন্য ডাবল এন্ট্রি কি হবে? এই যে আমরা যে ডাবল এন্ট্রির কথা এখন বললাম যে আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এলিমিনেট করতে হবে। তাহলে পেয়েবল আমার ডেবিট হয়ে যাবে 6,000 অ্যান্ড রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে 6,000। এই পেয়েবল ডেবিট করব এবং রিসিভেবল ক্রেডিট করব, এটা ডাবল এন্ট্রি দেখানোটা ম্যান্ডেটরি না, বাট এটা অনেক সময় আমাদের ওয়ার্কিং দেখানোর জন্য আমরা প্রেজেন্টেশনটা এভাবে দেখাই, এবং এইভাবে দেখাইলে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি যখন আমার পেয়েবল থেকে মাইনাস করব 6,000, রিসিভেবল থেকে মাইনাস করব 6,000, সেটা জাস্ট এখান থেকে আমি সেল রেফারেন্স করে দিব। এটা একটা। আরেকটা হচ্ছে আমি এটার যদি কোনো অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেনে আসে, সেক্ষেত্রে আমার এই ধরনের ডাবল এন্ট্রি অনেক সময় আমাকে করতে বলে। তো সেই ক্ষেত্রে এই ডাবল এন্ট্রি গুলাও আমি করতে পারবো যদি এই অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা এইভাবে শিখে যাই। ওকে, তাহলে আমরা এই ইন্ট্রা গ্রুপ ট্রেডিং এন্ড ব্যালেন্সের মধ্যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের আন্ডারে একটা নতুন আইটেম চিন্তা করতেছি, সেটা হচ্ছে ক্যাশ ইন ট্রানজিট যদি থাকে, যেটার জন্য আমার ব্যালেন্সটা সেম দেখাচ্ছে না প্যারেন্ট এবং সাবসিডিয়ারির মধ্যে, সেই ক্ষেত্রে আমার ক্যাশ ইন ট্রানজিটের অ্যাডজাস্টমেন্ট আগে দিতে হবে, দেন আমরা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা অ্যাডজাস্ট করব। দ্যাট ইজ ওয়ান সিনারিও, যেখানে প্যারেন্ট কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা একই রকম দেখাবে না, মানে সেম দেখাবে না। আরেকটা আছে, সেটাকে আমরা বলি গুডস ইন ট্রানজিট। ক্যাশ ইন ট্রানজিটটা একটা গেল, আরেকটা হচ্ছে আমার গুডস ইন ট্রানজিট। ওকে, গুডস ইন ট্রানজিটটা কি? গুডস ইন ট্রানজিটটা হচ্ছে এই যে আমার পেয়েবল রিসিভেবলের মধ্যে যে ব্যালেন্সটা থাকে, সেটাকে আমরা সেম দেখাই না। সেটাকে সেম দেখানোর কারণ হচ্ছে যে অনেক সময় যেটা হয়, ফর এক্সাম্পল প্যারেন্ট কোম্পানি সে কোন একটা ইনভেন্টরি সেল করে সেটাকে পাঠাই দিছে সাবসিডিয়ারির কাছে, বাট সাবসিডিয়ারি এখনো পর্যন্ত গুডস এবং ইনভয়েস কোনোটাই রিসিভ করে নাই। মানে এটা হচ্ছে ইন ট্রানজিটা আছে। যেহেতু ইন ট্রানজিটা আছে, যেহেতু তার কাছে এখনো গুডস পৌঁছায় নাই, তাহলে সে এইটাকে আলটিমেটলি তখনও এটার এন্ট্রিটা দিচ্ছে না। মানে সে এখনো পর্যন্ত জানে না তার কত কোয়ান্টিটির গুডস এবং কত ইনভয়েসের অ্যামাউন্ট কি হবে। সেই কারণে সে এটাকে এখনো পর্যন্ত তার ইয়ার এন্ডে তার অ্যাকাউন্টসে এটাকে দেখায় নাই। তো যদি এই ধরনের কোনো গুডস ইন ট্রানজিট থাকে, ইট ইজ সিমিলার লাইক ক্যাশ ইন ট্রানজিট, সেই ক্ষেত্রে আমাকে অ্যাট ফার্স্ট নিড টু প্রোভাইড দ্য এন্ট্রি ফর গুডস ইন ট্রানজিট। সিম্পল, গুডস ইন ট্রানজিটের এন্ট্রি কি হবে? ইনভেন্টরি ডেবিট হয়ে যাবে অ্যান্ড পেয়েবল ক্রেডিট হয়ে যাবে, কারণ তার আলটিমেট ক্লোজিং ইনভেন্টরি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার এই গুডস ইন ট্রানজিটের এন্ট্রি দেওয়ার পর
দেন আমার রিমেইনিং যেই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে সেটা আমাকে এলিমিনেট করতে হবে। সিমিলার লাইক ক্যাশ ইন ট্রানজিটের মতোই সেখানে যদি কোনো গুডস ইন ট্রানজিট থাকে আমাকে আগে গুডস ইন ট্রানজিটের অ্যাকাউন্টিং এন্ট্রিটা দিতে হবে অ্যান্ড দেন আমাকে কারেন্ট অ্যাকাউন্ট যে রিমেইনিং ব্যালেন্সটা থাকবে মানে রিমেইনিং বলতে আপডেটেড যে ব্যালেন্সটা থাকবে সেটা আমাকে আলটিমেটলি এলিমিনেট করতে হবে। সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান থিঙ্ক যে আলটিমেটলি আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করব। সো সিম্পল থিং, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে আমরা এলিমিনেট করব, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট স্টেপ। যদি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে আলটিমেটলি দুইটার মধ্যে ডিফারেন্স থাকে, সেই ডিফারেন্সটা দুইটা কারণে আসতে পারে। একটা হচ্ছে ক্যাশ ইন ট্রানজিট আর একটা হচ্ছে গুডস ইন ট্রানজিট। সেটা যেটাই থাকুক আগে আমাকে ওই ক্যাশ ইন ট্রানজিটের অথবা গুডস ইন ট্রানজিটের অ্যাকাউন্টিং এন্ট্রি প্রোভাইড করতে হবে। প্রোভাইড করার পর দেন যেটা রিভাইসড ব্যালেন্স থাকবে সেই রিভাইসড ব্যালেন্সটাকে আমাকে আলটিমেটলি অ্যাডজাস্ট করতে হবে অ্যাজ পার দ্য কনসেপ্ট। যেটা আমার জন্য হচ্ছে একই কনসেপ্ট, আমার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা এলিমিনেট করতে হবে থ্রু কন্ট্রা এন্ট্রি, পেয়েবলও কমে যাবে, রিসিভেবলও কমে যাবে। And that is how you need to provide entry for current account balance. কোনো কনফিউশন ব্রাদার? নো স্যার। যদি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা বুঝতে পারেন, এইটা আলাদা করে বোঝাটা আসলে খুব একটা কমপ্লিকেটেড কিছু না। লোন হেল্ড বাই ওয়ান কোম্পানি ইন অ্যানাদার অর ইন আদার কোম্পানি, সেটা কি আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি দ্যাট ইজ আ কনসেপ্ট অফ কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটি পার্সপেক্টিভ থেকে। বাট এটা যদি কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি পার্সপেক্টিভ থেকে চিন্তা না করে ঠান্ডা মাথায় চিন্তা করেন, যদি এরকম হয় সাবসিডিয়ারি কোম্পানি একটা লোন দেয় $1,00,000 প্যারেন্ট কোম্পানিকে, দ্যাট মিনস প্যারেন্ট তার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটাকে লোন হিসেবে দেখাচ্ছে, মানে প্যারেন্টের জন্য এটা কি লোন পেয়েবল আর সাবসিডিয়ারির জন্য এটা কি লোন রিসিভেবল। এখন যখন আপনি কনসলিডেশন করবেন তখন কি এই ইন্টারগ্রুপ লোনটা দেখাতে পারবেন? ইন্ট্রাগ্রুপ লোন দেখাতে যাবেন? তাহলে আমাকে কি করতে হবে? নিড টু এলিমিনেট দ্য ইন্ট্রাগ্রুপ লোন ইফ এনি। যদি কোনো ইন্ট্রাগ্রুপ লোন থাকে তাহলে আমাকে আলটিমেটলি কি করতে হবে? সেই ইন্ট্রাগ্রুপ লোনটাকে এলিমিনেট করতে হবে। এলিমিনেট করা মানে কি? এটা আমার লোন পেয়েবল থেকেও বাদ দিতে হবে, এটাকে আমার লোন রিসিভেবল থেকেও বাদ দিতে হবে। তাহলে আলটিমেটলি ডাবল এন্ট্রি কি হয়ে যাবে? লোন পেয়েবল ডেবিট, লোন রিসিভেবল ক্রেডিট। তার মানে এইটা আমার প্যারেন্ট কোম্পানির লোন পেয়েবল থেকেও আমি মাইনাস করব, সাবসিডিয়ারি কোম্পানির লোন রিসিভেবল থেকেও মাইনাস করব, এবং রেসপেক্টিভ যদি কোনো ইন্টারেস্ট থাকে সেটাকেও আমার এলিমিনেট করতে হবে। যদি ইন্টারেস্ট রিসিভেবল ইন্টারেস্ট পেয়েবল থাকে সেই ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট রিসিভেবলটাকেও আমার এলিমিনেট করতে হবে, অ্যাজ আমরা যেভাবে লোন পেয়েবল লোন রিসিভেবলটাকে এলিমিনেট করলাম। তাহলে আমরা কারেন্ট অ্যাকাউন্ট এবং লোন হেল্ড বাই ওয়ান কোম্পানি দুইটা একই জিনিস, মানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একই রকম, শুধু কারেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে উই কনসিডার পেয়েবল অ্যান্ড রিসিভেবল অ্যান্ড লোন অ্যামাউন্টটাকে আমরা কনসিডার করছি দ্যাট ইজ এনি লোন নোট, এনি লং টার্ম লোন যেটা প্যারেন্ট সাবসিডিয়ারিকে দিতে পারে অর সাবসিডিয়ারি প্যারেন্টকে দিতে পারে। বাট দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ যদি কোনো কারেন্ট অ্যাকাউন্ট অথবা লোন অ্যামাউন্ট থাকে বিটুইন প্যারেন্ট এবং সাবসিডিয়ারি, আমাকে সব ধরনের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এবং লোন অ্যাকাউন্টের ব্যালেন্স গুলো এলিমিনেট করতে হবে ডিউরিং কনসলিডেশন। ওকে, তো এটা নিয়ে আসলে কোনো কনফিউশন থাকার কথা না। আমরা এর আগেও এটা একটু অ্যাডজাস্টমেন্টের কথা বলেছি, নতুন করে আবারও এখানে আসছে। এখন আসেন যেটা আমাদের আসলে মোস্ট অফ দ্য টাইম আসে, মানে আমাদের এক্সামে ফ্রিকোয়েন্টলি আসে, এই উপরের দুটাও আসে, মেইনলি ক্যাশ ইন ট্রানজিট সরি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা আসে, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার আনরিয়েলাইজ প্রফিট ডিউ টু সেল অফ ইনভেন্টরি অর আনরিয়েলাইজ প্রফিট ডিউ টু সেল অফ নন কারেন্ট অ্যাসেট। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদের জন্য খুবই খুবই আমি বলবো সিগনিফিক্যান্ট আর টেকনিক্যাল টু আন্ডারস্ট্যান্ড। ফার্স্ট অফ অল আমরা একটু আমাদের এখানে একটু চলে যাই। এই পয়েন্টটা আমরা রিলেট করে রেখেছিলাম কোথায়, খেয়াল করে দেখেন ওয়ার্কিং টুতে আমরা বলেছিলাম যে প্রভিশন ফর আনরিয়েলাইজ প্রফিট যদি থাকে সেক্ষেত্রে সাবসিডিয়ারি যদি সেল করে তাহলে এটা ওয়ার্কিং টুতে আসবে, আর যদি প্যারেন্ট সেল করে তাহলে এটা ওয়ার্কিং 5-এ আসবে। ওকে, তাহলে যদি এইটা আমার আনরিয়েলাইজ প্রফিট ডিউ টু সেল অফ ইনভেন্টরি হয়
তাহলে আমাকে ফার্স্টেই আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই দ্য সেলার। এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, মানে কে সেলটা করছে, এটা কি আমার ডাউনওয়ার্ড অর আপওয়ার্ড? এইটা আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা কি আমার জন্য ডাউনওয়ার্ড ট্রানজেকশন অর আপওয়ার্ড ট্রানজেকশন? এখানে ডাউনওয়ার্ড বলতে বোঝাচ্ছে প্যারেন্ট ইজ দ্য সেলার and subsidiary is the buyer. ওকে, আর আপওয়ার্ড বলতে বোঝাচ্ছে subsidiary is the seller and parent is the buyer. এইটাকে আমরা কেন ডিটারমাইন করতে হয়, আমাদের ফার্স্টেই কেন এটাকে ডিটারমাইন করতে হয়? কেননা যদি প্যারেন্ট সেলার হয় দেন need to adjust with প্যারেন্টস এর ওয়ার্কিং থেকে, এবং প্যারেন্টের ওয়ার্কিং কত? ওয়ার্কিং নাম্বার 5, গ্রুপ রিটেন আর্নিং। আর যদি এটা সাবসিডিয়ারি সেলার হয় তাহলে আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে কোথায়? সাবসিডিয়ারিস ওয়ার্কিং, এবং সাবসিডিয়ারিস ওয়ার্কিং নাম্বার কত? ওয়ার্কিং 2, নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি। সেটা আমরা কোন ডেটে? অ্যাট রিপোর্টিং ডেট, কেননা এটা একটা পোস্ট অ্যাকুইজিশন অ্যাডজাস্টমেন্ট, এটা আমরা রিপোর্টিং ডেটে দেখাই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ফার্স্টেই কি করব? আইডেন্টিফাই করব যে এটা কি আলটিমেটলি আমার প্যারেন্ট সেল করতেছে না সাবসিডিয়ারি সেল করতেছে। পয়েন্টটা কি ক্লিয়ার? দ্যাট ইজ আওয়ার ফার্স্ট পয়েন্ট টু ডিটারমাইন এটা আমরা কোন ওয়ার্কিং এ দেখাবো, আমরা কোন ওয়ার্কিং এটাকে অ্যাডজাস্ট করব। ওকে, কোন কনফিউশন? প্লিজ give me feedback. Step নো স্যার। 2. Step 2 হচ্ছে calculate the total profit and then calculate the portion of unrealized profit that is remain within the group. Okay, এখন আমরা এরপরে যেটা করব, আমার টোটাল ট্রানজেকশনের প্রফিট কত সেটা আমরা বের করব, এবং টোটাল ট্রানজেকশনের আনরিয়েলাইজড প্রফিট কত সেটা আমরা বের করব। সে ফর এক্সাম্পল আমরা এইভাবে একটু চিন্তা করি, প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির কাছে $10,000 একটা ইনভেন্টরি সেল করলো। যে $10,000 ইনভেন্টরি সেল করলো সেটার মার্জিন, মানে সেটার প্রফিট মার্জিন হচ্ছে 30%। ওকে, the parent is selling goods of $10,000 to subsidiary company and the margin is 30%, and at the end of the year 50% of those goods still held by the subsidiary in their warehouse. Okay, এখন আপনি যদি স্টেপ 1 আমাকে বলেন, স্টেপ 1 যদি আপনি আমাকে বলেন, ফার্স্টে আপনাকে আইডেন্টিফাই করতে হবে কে সেলার, কে বায়ার, মানে কে সেল করছে, এটা কি ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? Downward. এটা প্যারেন্ট সেল করছে, রাইট? প্যারেন্ট সেল করছে। তো প্যারেন্ট যদি সেলার হয় তাহলে এটা আমরা কোন ওয়ার্কিং অ্যাডজাস্টমেন্ট করব, মানে কোন ওয়ার্কিং এটা আমার অ্যাডজাস্টমেন্ট আসবে? ওয়ার্কিং 5 এ। ওয়ার্কিং 5। নাও সেকেন্ড পার্ট, আমার টোটাল প্রফিট কত, মানে আমি যদি সেলিং প্রাইস বলি, মানে ধরেন সেলস হচ্ছে আমার $10,000,
প্রফিট কত? 10,000 এর হচ্ছে 30%, রাইট? 3,000। তাহলে কস্ট কত? 7,000। 7 ওকে, এখন এই হচ্ছে আমার বেসিক ক্যালকুলেশন, সেলস প্রফিট কস্ট অর সেলস কস্ট প্রফিট, যেভাবে আপনি বের করেন। বাট আমার প্রফিট কিন্তু 3,000 করছে প্যারেন্ট কোম্পানি। এখানে আমার কোয়েশ্চেন হচ্ছে আনরিয়েলাইজ প্রফিট কতটুকু হবে? আনরিয়েলাইজ প্রফিট কি পুরো 3,000? নো স্যার, So how much the unrealized profit? স্যার 50%। The unrealized profit is only for 50%. Clear? তাহলে আমার unrealized profit 50% কিভাবে হবে? 3,000 into 50%. কতটা কি ক্লিয়ার? 50% কেন হইলো ভাইয়া? এটি আমরা কোশ্চেন করবো এখন আপনাদেরকে। প্যারেন্ট কোম্পানি সেল করেছে সাবসিডিয়ারি কোম্পানির কাছে $10,000, ওকে? সেখানে প্রফিট করেছে প্যারেন্ট 3,000, বা সাবসিডিয়ারি কোম্পানি ইয়ার এন্ডের মধ্যে তার 50% ইনভেন্টরি থার্ড পার্টির কাছে সেল করে দিয়েছে, মানে থার্ড পার্টির কাছে অলরেডি এটা সোল্ড, বাট বাকি 50% এখনো পর্যন্ত সেল করতে পারে নাই। তার মানে এখনো পর্যন্ত প্যারেন্ট এবং সাবসিডিয়ারির মধ্যে কতটুকু ব্যালেন্স প্রফিট আর কতটুকু অ্যামাউন্ট অফ ইনভেন্টরি রয়ে গেছে? পুরো 10,000 কি রয়ে গেছে? না স্যার। ওকে, তন্ময়, সো দ্য কনসেপ্ট ইজ, আমরা কনসলিডেশনের সময় only we can recognize those profit, only we can recognize those balances that arises from third party. থার্ড পার্টি বলতে আমরা কি বুঝাচ্ছি? বিয়ন্ড প্যারেন্ট অ্যান্ড সাবসিডিয়ারি। তার মানে এখানে আমার আনরিয়েলাইজ কতটুকু? আনরিয়েলাইজ কিন্তু পুরো 3,000 না, কেননা এই 3,000 এর মধ্যে 50% অলরেডি সে রিয়েলাইজ করছে। মানে অলরেডি রিয়েলাইজ করছে মানে কি? অলরেডি সে থার্ড পার্টির কাছে এটা সেল করে দিছে, বাট বাকি 50% সেটা সেল করতে পারে নাই। তো এখানে আমার আনরিয়েলাইজ প্রফিট ততটুকুই আসবে যতটুকু এখনো পর্যন্ত প্যারেন্ট এবং সাবসিডিয়ারির মধ্যে স্টিল রয়ে গেছে। এখন এখানে যেহেতু 50% বলছে, তাহলে এটার জন্য আনরিয়েলাইজ প্রফিট হবে 50%। যদি 50% না হয়, যদি 50% না হয়ে এটা আলটিমেটলি সে ফর এক্সাম্পল যদি 40% হয়, 40% হলে কি হবে? স্যার আমি ক্লাস একটু শেষ করে ফোন দিব। তো যদি 40% হতো তাহলে আনরিয়েলাইজ প্রফিট কত হতো? তখন কি আর 1,500 হতো? স্যার আরেকবার বলবেন। মানে যদি আমার যদি এন্ড অফ দ্য রিপোর্টিং ডেট আমার ইনভেন্টরি 50% না থেকে যদি 40% থাকতো, তাহলে আনরিয়েলাইজ প্রফিট কি আমার 1,500ই হতো? না স্যার, না, নো আমরা স্যার, 3,000 into 40% তখন করতাম। তখন আমার ওই প্রফিটের 40% হতো আনরিয়েলাইজ প্রফিট। আমি কি জি বুঝতে পারলাম কথাটা? জি স্যার। ওকে, এখন এখানে আপনাদের এক্সামে আসলে কিভাবে প্রবলেমটা তৈরি করে, অথবা আপনাদের কমপ্লেক্সিটিটা কিভাবে বাড়ায়? কমপ্লেক্সিটি বাড়ায় দুইটা ভাবে। একটা হচ্ছে এটা ডাবল এন্ট্রি, আমরা অনেকেই বুঝি না ডাবল এন্ট্রি কিভাবে করতে হবে, মানে এটা অ্যাকাউন্টিং এন্ট্রি, জার্নাল এন্ট্রি, যেটা আপনাদের থেকে আমি জানবো অথবা শুনবো। আরেকটা কমপ্লেক্সিটি বাড়ায়, সেটা হচ্ছে এইখানে খেয়াল করেন, আমার এখানে সেলিং প্রাইস দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে। হোয়াট ইফ আমার এই কোয়েশ্চেনে সেলিং প্রাইস দেওয়া আছে বাট মার্কআপ দেওয়া থাকতো, তখন আপনি কি করতেন? স্যার আমরা মার্জিনে কনভার্ট করতাম এন্ড দেন আমরা এই ক্যালকুলেশনটা আমাকে একটু দেখান। মার্কআপ আছে ধরেন আমি 25% বললাম, ওকে? তখন আমার প্রফিট কত হবে? প্রফিটটা আমাকে বলেন, প্রফিট কত অ্যান্ড আনরিয়েলাইজ প্রফিট। স্যার 2,000 আসে ওকে, প্রফিট। সবার কি 2,000 আসছে? মানে প্রফিট 2,000 আসছে?
সেটা কিভাবে বের করতে হচ্ছে আমাকে? আমি যদি এভাবে চিন্তা করি তখন আমার 10,000, এই 10,000 কি আসলে 100% নাকি 125%? 125%। 125%, এবং আমি বের করতেছি প্রফিট, তাহলে আলটিমেটলি কত আসবে? সরি, সবাই তো এভাবেই করেছেন, রাইট? জি স্যার। তাহলে আপনাদের প্রফিট আসছে হচ্ছে 2000, এন্ড Yes, sir. আনরিয়েলাইজ প্রফিট কত হবে? 50% হইলে 1000 1000 ইন্টু 50%, 50% ধরে নিচ্ছি, তো 1000, রাইট? ওকে, এখন আমরা এই যে কথাটা বললাম, এই কথাটা বলার অ্যাজাম্পশনটা আমরা এখানে লিখে দিলাম, তাহলে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে সেখান থেকে আপনারা বুঝে নিতে পারেন। সেটা হচ্ছে যখন আমাকে মার্কআপ বলবে, মার্কআপ মানে হচ্ছে আমি ধরে নিব কস্ট 100, তাহলে কস্ট যদি 100 হয়, আমার তাহলে এই যে এটা কি সেলস আছে, রাইট? তাহলে সেলস মানে কি? আমি যদি সেলস ইজ ইকুয়াল টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, ঠিক না? কারণ আমার 100 বলতে আমরা কস্ট বুঝাচ্ছি, মানে কস্ট প্লাস প্রফিট পার্সেন্টেজ। আর এখানে যদি আমি হিয়ার কস্ট বলি, আমি বের করতে বলি, তাহলে সেলস দ্যাট ইজ 100 লেস প্রফিট পার্সেন্টেজ। ওকে, তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে ইজিয়ার ওয়েতে মনে রাখানোর জন্য, কারণ এই জায়গাটাতে অনেক সময় আমরা ভুল করি, এবং এই জায়গাটাতে ভুল করলে কিন্তু আমার ইজি মার্কটা হারাই গেল। ওকে, এখন আসি সেকেন্ড কোয়েশ্চেন, যেটা আপনাদেরকে আমি করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যেহেতু আনরিয়েলাইজ প্রফিট ডিউ টু সেল অফ ইনভেন্টরি, এখন এটা ডাবল এন্ট্রি কি হবে? মানে আমি আমার আনরিয়েলাইজ প্রফিট প্যারেন্ট কোম্পানি রেকর্ড করেছে, সেটার অ্যামাউন্ট হচ্ছে 1500, যেটা আমাকে এলিমিনেট করতে হবে, মানে যেই প্রফিটটা অলরেডি প্যারেন্ট কোম্পানি তার রিটেন আর্নিংস এ দেখাইছে, সেটা আমাকে রিটেন আর্নিংস থেকে এলিমিনেট করতে হবে। তাহলে ডাবল এন্ট্রি কি হবে? আমি এটা ডাবল এন্ট্রির কথা যদি চিন্তা করি, হোয়াট উইল বি দ্য ডাবল এন্ট্রি ফর আনরিয়েলাইজ প্রফিট অ্যাকাউন্টিং এন্ট্রি ফর ইউআরপি? স্যার ইনভেন্টরি কমবে। আমরা ওকে, ফার্স্ট অফ অল আমার কি করতে হবে? গ্রুপ রিটেন আর্নিংস বাড়বে না কমবে? One. গ্রুপ রিটেন আর্নিংস কি বাড়বে? মেজে কি আছে এখানে? Sir, কমবে, sorry. কারণ আমি প্রফিট দেখাচ্ছি, যে প্রফিটটা আমি দেখাতে পারবো না, রাইট? সেটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে গ্রুপ রিটার্ন আর্নিং ডেবিট, এটা আমরা সবাই বুঝতে পারি। এখন ভাইয়া বলতেছিলেন ইনভেন্টরি কমবে, আমাকে একটু রিজনটা বলবেন যে কেন ইনভেন্টরি কমবে আপনি মনে করছেন? কারণ গুডসটা তো এখনো ইনভেন্টরিতেই আছে, এখনো সেল করা হয়নি। ওকে, এটা এখনো, তাহলে তো বেসিক্যালি বাড়ার কথা ইনভেন্টরি। ইনভেন্টরি বাড়বে মানে গুডস আমি এখনো মানে আমার যে রয়ে আছে ওটা তো আমি এখনো সেল করতে পারিনি, প্লাস ওটার মধ্যে অলরেডি প্রফিটও আছে, ওটা আমি লেস করে দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, না আপনার কনসেপ্ট ইজ রাইট, বাট এক্সপ্লেনেশনটা এভাবে চিন্তা করি। থ্যাংক ইউ সো মাচ। অনেককে আমার আমার এর আগে যত ক্লাস আমি নিয়েছি সব জায়গায় আমার এই ক্রেডিট এন্ট্রি আপনাদের বুঝাইতে আমার অনেক সময় লাগছে, বাট থ্যাংক ইউ সো মাচ, আপনি খুব ইজি ওয়েতে ক্রেডিট এন্ট্রির কথাটা বলেছেন। ডেবিট এন্ট্রি ইজ সিম্পল, বিকজ আমরা সবাই জানি যে রিটার্ন আর্নিংস কমাই দিতে হবে, প্যারেন্টের রিটার্ন আর্নিংস কমাই দিতে হবে। যদি এটা আমার ওয়ার্কিং টুতে হইতো, তাহলে ওয়ার্কিং টুতে আমরা কি করতাম? ওয়ার্কিং টুতে আমার সাবসিডিয়ারি রিটার্ন আর্নিংস থেকে আমি কমাই দিতাম, এই যে রিপোর্টিং ডেট। হ্যাঁ, তো রিটেন আর্নিংস যে কমবে এটা আমরা সবাই বুঝি, বাট ক্লোজিং ইনভেন্টরি কেন কমবে এটা আমরা অনেক সময় বুঝি না। এটা আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ডিডাক্ট ফ্রম ক্লোজিং ইনভেন্টরি কেন হবে, এটা আমরা অনেকেই রিলেট করতে পারি না। দেখেন, এখানে IS2 এর একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে। IS2 টা মনে আছে আমাদের? IS2 এর বেসিক বেসিক কথাটা মনে আছে? ইনভেন্টরি শুড বি ভ্যালুড। হ্যাঁ স্যার এনআরবি। হ্যাঁ, ইনভেন্টরি শুড বি ভ্যালুড at lower of cost and NRV। মনে আছে কতটা? ইয়েস স্যার। Yes, sir. মানে নেট রিয়েলাইজেবল ভ্যালু, ঠিক না?
ওকে, তাহলে এখানে খেয়াল করেন, আমার গ্রুপের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। এখন গ্রুপের পার্সপেক্টিভ থেকে, গ্রুপ পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, আমি যে ইনভেন্টরিটা সেল করলাম, আমি যদি এখন 50% আনরিয়েলাইজ প্রফিটের কথা চিন্তা করি, অথবা আমি টোটাল পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, আমি যে ইনভেন্টরিটা সেল করলাম এইটার আমার জন্য সেলিং প্রাইস হচ্ছে 10,000, রাইট? বাট এই 10,000টি সাবসিডিয়ারি কোম্পানির জন্য, মানে সাবসিডিয়ারি কোম্পানির জন্য এটা কি? ওর জন্য কি এটা কস্ট না? ওর জন্য কি এটা পারচেজ না? জি স্যার। পারচেজ। বাট আমি যদি গ্রুপ পার্সপেক্টিভে চিন্তা করি, এইটার অরিজিনাল কস্ট কত আসলে? কস্ট কি 10,000? মানে পারচেজ কি 10,000? গ্রুপ। না স্যার। এবং আপনি যদি নর্মালি চিন্তা করেন, সাবসিডিয়ারি যখন থার্ড পার্টির কাছে সেল করেছে, থার্ড পার্টির কাছে কি ও এই কস্টের কম টাকায় সেল করেছে অথবা 10,000 এর কম টাকায় সেল করেছে? মানে ও তো অফকোর্স থার্ড পার্টির কাছে যখন সেল করেছে, ও তো মার্কআপ অথবা মার্জিন অ্যাড করেই ও সেল করেছে, রাইট? মানে অফকোর্স ও তার থেকে হায়ার প্রাইসেই মানে সেল করেছে। এখন কনসেপ্ট হচ্ছে, আমি যখন প্যারেন্ট কোম্পানি আমার সেলসে রেকর্ড করেছি 10,000, এটা যখন আমার সাবসিডিয়ারি তার পারচেজ হিসেবে রেকর্ড করেছে 10,000, সে সাবসিডিয়ারি যখন তার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করছে, তখন তার কস্ট হিসেবে দেখাইছে কত? 10,000। এবং তার এনআরভি অফকোর্স আরো হায়ার ছিল। তো সে ইনভেন্টরি ভ্যালুটা কত টাকায় ভ্যালুয়েশন করেছে? 10,000 করেছে। বাট অরিজিনালি অ্যাকচুয়ালি আমার এই ইনভেন্টরি ভ্যালুয়েশনটা কত টাকায় হওয়ার কথা? 10,000 হওয়ার কথা নাকি 7,000 এর কনসিডারেশনে হওয়ার কথা গ্রুপের পার্সপেক্টিভ থেকে? 7,000। আমার কথাটা বুঝাইতে পারছি? তাহলে এখানে কনসেপ্টটা হচ্ছে, আমরা ক্লোজিং ইনভেন্টরি কমাচ্ছি এই কারণে, কেননা সাবসিডিয়ারি সাবসিডিয়ারি যখন সে তার ইনভেন্টরি ভ্যালুয়েশন করেছে, সাবসিডিয়ারি তার ইনভেন্টরি ভ্যালুয়েশনটা হাই ভ্যালুতে করেছে, মানে 10,000 কনসিডার করে ভ্যালুয়েশন করেছে। সেই কারণে এখন আমার সাবসিডিয়ারির ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটা অ্যাডজাস্ট করতে হবে। ইট মিনস সাবসিডিয়ারির ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুটা আমাকে এখন রিভ্যালুয়েশন করতে হবে। সেই রিভ্যালুয়েশনের মেথডটা হচ্ছে, আমাকে কস্ট এবং এনআরভির মধ্যে যেটা লোয়ার, এবং লোয়ার অ্যামাউন্টটা যেহেতু আমার 7,000, সেইটার কম্পোনেন্ট অফ ক্লোজিং ইনভেন্টরি আমাকে ভ্যালু কমাই দিতে হবে। তো আমার ভ্যালুটা কতটুকু কমাই দিতে হবে? 1,500, যতটুকু আমার আনরিয়েলাইজ প্রফিট, যতটুকু আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু এখনো পর্যন্ত ওয়্যার হাউসে রয়ে গেছে। যেটুকু আমি সেল করে দিয়েছি সেটা তার ক্লোজিং ইনভেন্টরি হিসেবে নাই। তো ক্লোজিং ইনভেন্টরি যতটুকু পোর্শনের জন্য আছে, ততটুকু পোর্শনের ভ্যালু আমাকে কমাই দিতে হবে বাই দ্য অ্যামাউন্ট অফ আনরিয়েলাইজ প্রফিট। অ্যান্ড দ্যাট ইজ দ্য লজিক। এখানে আমরা ক্লোজিং ইনভেন্টরিটাকে ক্রেডিট করছি। ওকে, তাহলে এখানে আপনি যখন ডাবল এন্ট্রি চিন্তা করবেন, ডাবল এন্ট্রির ক্ষেত্রে, এটার ডাবল এন্ট্রি অনেক সময় আমাদের অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেনে আসে। তাহলে এটার ক্ষেত্রে আমার ডাবল এন্ট্রির ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট হবে এবং ক্লোজিং ইনভেন্টরি ক্রেডিট হবে। এই ক্লোজিং ইনভেন্টরি, আমি কার ক্লোজিং ইনভেন্টরি ক্রেডিট করতেছি? এটা কিন্তু আমার সাবসিডিয়ারি সাবসিডিয়ারি ক্লোজিং ইনভেন্টরি, যেটা সে প্রিভিয়াসলি ওভার ভ্যালুড করেছিল বাই দ্য অ্যামাউন্ট অফ 10,000। সেটা আলটিমেটলি 10,000 ভ্যালুতে ভ্যালুয়েশন হবে না যখন আমি কনসলিডেশন করব, বিকজ গ্রুপের পার্সপেক্টিভ থেকে আমার মানে আমার ইনভেন্টরি কস্ট কিন্তু 10,000 না, আমার ইনভেন্টরি কস্ট হচ্ছে 7,000। ওকে, সো দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু থিঙ্ক ইন গ্রুপ পার্সপেক্টিভ ওয়ে, যে আসলে আমার এখানে দেখেন, এখানে IS2 এরও অ্যাপ্লিকেশনটা আছে, বাট IS2 অ্যাপ্লিকেশনটা কিভাবে আসছে সেটা আমাকে একটু মাথায় রাখতে হবে। অ্যাপ্লিকেশনটা এভাবে চিন্তা করতে হবে। কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন, তা না হলে আমরা নেক্সট যে পার্টটা, আমাদের আনরিয়েলাইজ প্রফিট ডিউ টু সেল অফ নন কারেন্ট অ্যাসেট, সেটাতে চলে যেতে পারি। এবং এরপরের যেটা আছে সেটা হচ্ছে আনরিয়েলাইজ প্রফিট ডিউ টু সেল অফ নন কারেন্ট অ্যাসেট। এইটার জন্য আমরা একটা টেবিল ফলো করব। এটা বেসিক্যালি আমরা বুঝতেই পারতেছি যে আনরিয়েলাইজ প্রফিট অ্যারাইজ করবে যদি প্যারেন্ট অথবা সাবসিডিয়ারি কেউ কারো কাছে অ্যাসেট সেল করে, মানে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ট্রান্সফার করে। তো সেই ক্ষেত্রে আমার আনরিয়েলাইজ প্রফিট আমার যদি আসে ফর সেলিং অফ এনি নন কারেন্ট অ্যাসেট, এনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এখানেও কনসেপ্টটা সেম যে আমাকে আগে সেলার আইডেন্টিফাই করতে হবে,
এটা কে সেল করতেছে, এটা কি আলটিমেটলি প্যারেন্ট সেল করতেছে না সাবসিডিয়ারি সেল করতেছে? যদি প্যারেন্ট সেল করে তাহলে এটা আমার ওয়ার্কিং টুতে ওয়ার্কিং ফাইভে আমার আনরিয়েলাইজ প্রফিট অ্যাডজাস্ট করতে হবে, এন্ড বাকিটুকু আমার বাকি সাবসিডিয়ারির সাথে অ্যাডজাস্ট করতে হবে। আর যদি সাবসিডিয়ারি সেল করে তাহলে আনরিয়েলাইজ প্রফিটটুকু আমাকে অ্যাডজাস্ট করতে হবে হচ্ছে আমার সাবসিডিয়ারির যে ওয়ার্কিং টু, এবং বাকিটুকু আমার প্যারেন্টের অ্যাডজাস্টমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো আমাকে এখানেও সেম, আমাকে ডিটারমাইন করতে হবে কে সেল করতেছে, কার কাছে সেল করতেছে। এবং এর পরবর্তীতে আমি যখন ইনভেন্টরিটা দেখলাম, ইনভেন্টরিটা আমরা ঠিক এইভাবে দেখলাম স্টেপ ওয়াইজ, যে আমি ফার্স্টে আইডেন্টিফাই করব সেলার, তারপর আমি আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেট করব। বাট এখানে নন কারেন্ট অ্যাসেট সেল করার যে অ্যাডজাস্টমেন্টটা, সেটা আমাকে ঠিক এই টেবিলটা ফলো করে করতে হবে। প্লিজ এই টেবিলটা ফলো করে করতে হবে। এটা আমার আলটিমেটলি হচ্ছে, আমি যদি এটাকে স্ক্রিনশট দিয়ে দিই আপনাদেরকে, এটা যদিও ক্যাপলানের বইতে আছে, বাট স্টিল আমরা এক জায়গায় যদি রাখতে চাই জিনিসটাকে, সেটা হচ্ছে ঠিক আমার ফরম্যাটটা হবে এরকম। আমি এই ফরম্যাটটা ফলো করব আমাদের কারেন্ট অ্যাসেট সেল করার জন্য যদি কোনো অ্যাডজাস্টমেন্ট আসে সেই ক্ষেত্রে। এবং এটার একটা ছোট ওয়ার্কিং আমরা করে দেখাবো, কেননা আগের গুলোর ক্ষেত্রে প্রত্যেকটা ইলাস্ট্রেশন করেছি, তো এখানেও আমরা একটা ইলাস্ট্রেশন করে দেখানোর চেষ্টা করব, সো দ্যাট আপনারা রিলেট করতে পারেন ওয়ার্কিংটা কিভাবে হচ্ছে, এবং এটা কোন কোন ওয়ার্কিং এ, মানে ওয়ার্কিং টু তে কতটুকু অ্যাডজাস্ট করতে হবে, ওয়ার্কিং ফাইভে কতটুকু অ্যাডজাস্ট করতে হবে, এবং আমার কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কতটুকু অ্যাডজাস্ট করতে হবে, সেটা যেন আমরা রিলেট করতে পারি। সো প্লিজ আপনারা একটু দেখেন যে অ্যাডজাস্টমেন্ট ফর আনরিয়েলাইজ প্রফিট ইন নন কারেন্ট অ্যাসেট, সেটা আমরা দুইটা কলাম কম্পেয়ার করে ক্যালকুলেট করব। একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটের ক্যারিং ভ্যালু উইথ ট্রান্সফার, আরেকটা হচ্ছে উইদাউট ট্রান্সফার। ওকে, উইথ ট্রান্সফার আর আরেকটা হচ্ছে উইদাউট ট্রান্সফার। সো উইথ ট্রান্সফার এটার ক্যারিং ভ্যালু কত, উইদাউট ট্রান্সফার এটার ক্যারিং ভ্যালু কত, সেটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। অ্যান্ড দেন বেসড অন দ্যাট আপনি যে ক্যারিং অ্যামাউন্টটা পাবেন, ফাইনালি যে অ্যামাউন্টটা আপনার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের সাথে অ্যাডজাস্ট করবেন, অ্যান্ড আপনার আনরিয়েলাইজ প্রফিটের যে অ্যাডজাস্টমেন্টটা, সেটার জন্য একটা আলাদা কলাম আপনি দেখাবেন যে কতটুকু আপনি আনরিয়েলাইজ প্রফিট অ্যাডজাস্টমেন্ট হিসেবে দেখাবেন। তো এটা আপনি এখান থেকে দেখতেছেন যেভাবে, ঠিক এইটুকু আপনি মনে রাখেন, ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ক্যারিং ভ্যালু অফ দ্য ট্রান্সফার, যেটা আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ট্রান্সফার করছেন, সেটা ক্যারিং ভ্যালু আপনি বের করবেন দুইটা ডাইমেনশনে, একটা হচ্ছে উইথ ট্রান্সফার ক্যারিং ভ্যালু কত, উইদাউট ট্রান্সফার ক্যারিং ভ্যালু কত, অ্যান্ড দেন ইউ উইল আইডেন্টিফাই যে কতটুকু অ্যাডজাস্টমেন্ট আমার ওয়ার্কিং টু তে আসবে, কতটুকু অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কিং ফাইভে আসবে, এবং বাকি কতটুকু অ্যাডজাস্টমেন্ট আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এইটার একটা ছোট্ট ইলাস্ট্রেশন আমার এখানে দেওয়া আছে ক্যাপলান টেক্সট বুকেই, আপনারা একটু ইলাস্ট্রেশনটা পড়েন, এবং পড়লে আই থিঙ্ক আমরা যখন আনসারটা চেক করব রিলেট করতে পারবো যে কিভাবে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব, অথবা ইউজুয়ালি আমাদের এক্সামে যদি কোয়েশ্চেনটা আসে আমরা কিভাবে এটার অ্যাডজাস্টমেন্টটা করব। ভালো করে খেয়াল করেন, আমাকে ফার্স্টে রিকোয়ারমেন্টটা পড়তে হবে, আমরা অলওয়েজ এই কাজটা করেই থাকি যে রিকোয়ারমেন্টটা আমরা আগে পড়বো। খেয়াল করেন রিকোয়ারমেন্ট কি বলছে, what is the unrealized profit on transaction and how should this be treated within the financial statement at 31st December 20x1? তাহলে আমি আমার রিপোর্টিং ডেটটা ক্লিয়ার, আমার রিপোর্টিং ডেট হচ্ছে 31st December 20x1, এবং আমাকে বলতেছে যে এখানে কতটুকু আনরিয়েলাইজ প্রফিট আসবে এই ট্রানজাকশন থেকে, সেটা আমাকে বের করতে হবে। সো আপনি দেখেন কোয়েশ্চেনটা কি বলছে, পি মানে হচ্ছে প্যারেন্ট কোম্পানি acquired 80% of S company a number of years ago, তার মানে কয়েক বছর আগেই তাকে অ্যাকোয়ার করেছে। সো এখানে আলাদা করে আমাকে আর ডেপ্রিসিয়েশন যখন আমি চার্জ করব, তখন এটাকে আর প্রপোর্শনেট রেট করতে হবে না, মানে প্রোরাটা করতে হবে না। বাট যদি এটা আমার উইদিন দ্য ইয়ার হইতো, এক বছরের কম হতো, তাহলে এটা আমাকে আলটিমেটলি প্রপোর্শনেট করা লাগতো। P-transferred an item, P-transferred an item of plan, এখানে লাগবে কেননা ট্রান্সফারটা করেছে হচ্ছে ঠিক বছরের মাঝামাঝি সময়ে, না মাঝামাঝি না, সরি জানুয়ারিতে, I read out জুলাইতে। P-transferred an item of plan to S, তাহলে P হচ্ছে প্যারেন্ট, তাহলে কে কার কাছে ট্রান্সফার করেছে, প্যারেন্ট ট্রান্সফার করেছে সাবসিডিয়ারির কাছে। তাহলে প্যারেন্ট যদি সাবসিডিয়ারির কাছে ট্রান্সফার করে, প্লিজ তাহলে এই আনরিয়েলাইজ প্রফিটটা আমরা কোন ওয়ার্কিং এ আনবো,
ওয়ার্কিং 2 or ওয়ার্কিং 5? Working 5. ওয়ার্কিং 5। তাহলে আমাকে আনরিয়েলাইজ প্রফিট ক্যালকুলেট করে যেটা আসবে সেটা আমরা ওয়ার্কিং 5 থেকে মাইনাস করব, রাইট? The plant originally cost P $10,000 and had an original useful life of 5 years with when purchased 3 years ago. তার মানে খেয়াল করে দেখেন সিনারিওটা কি বলছে, আপনি এটাকে যখন পারচেস করেছেন, পারচেস করার সময় এই অ্যাসেটটার ভ্যালু ছিল মানে কস্ট ছিল $10,000 এবং ইউজফুল লাইফ ছিল হচ্ছে 5 ইয়ার্স, এবং আপনি পারচেসটা কত বছর আগে করছেন? 3 বছর আগে করছেন। তাহলে 3 বছর আগে যদি করে থাকেন, একটু ভালো করে বুঝেন, তাহলে অলরেডি 3 বছরের ডেপ্রিসিয়েশন আপনাকে ক্যালকুলেট করতে হবে, এবং যেহেতু নাম্বার অফ ইয়ার্স দিচ্ছে, ইউজফুল লাইফ দিচ্ছে, তো সেই ক্ষেত্রে এখানে আমার স্ট্রেট লাইন মেথডই হবে। তাহলে আমি যদি আপনাকে বলি $10,000 হচ্ছে কস্ট, ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স, প্রতি বছর আমি কত করে ডেপ্রিসিয়েশন চার্জ করেছি তাহলে? 2000 করে এবং কত 1000 করে। কত বছর আমি পার করেছি, মানে কত বছর আমি পার করেছি? 3 বছর। তাহলে 3 বছরের টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হয়েছে? 6000 and at the date of transfer তাহলে এটার ক্যারিং ভ্যালু কত, মানে at the date of transfer ক্যারিং ভ্যালু কত উইদাউট ট্রান্সফারে যদি আমি চিন্তা করি? 4000 10,000 মাইনাস 6,000, রাইট? তাহলে 4,000 হচ্ছে আমার ক্যারিং ভ্যালু। 4,000 ক্যারিং ভ্যালু যেটা আমি ট্রান্সফার করেছি কত ডলারে? $6,000. তাহলে এখানে আমার গেইন হয়েছে কত, মানে প্যারেন্ট কোম্পানি প্রফিট করেছে কত? 2000 বুঝতে পারতেছি কনসেপ্টটা, যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করছি, উইদাউট ট্রান্সফার কত হয় ক্যারিং ভ্যালু, উইথ ট্রান্সফার ক্যারিং ভ্যালু কত হয়। এইটুকু যদি বুঝে যাই, বাকিটুকু আসলে জাস্ট এটারই রিফ্লেকশন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কেননা এইটুকুই হচ্ছে আমার মেইন অ্যাডজাস্ট করার জিনিস, বাকিটুকু হচ্ছে অ্যাজ ইট ইজ, ঠিক যেভাবে আমাকে বলতেছে এবং ঠিক যেভাবে আমাকে গাইড করবে এটাই আমি করব। So, আপনি বাকিটুকু দেখেন কি বলছে, দ্য ইউজফুল লাইফ অফ অ্যাসেট হ্যাজ নট চেঞ্জ অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ট্রান্সফার। তার মানে রিমেইনিং ইউজফুল লাইফ কত আছে তাহলে? আমার টোটাল ইউজফুল লাইফ ছিল 5 বছর, যেখান থেকে আমি অলরেডি 3 বছর পার করেছি, তাহলে রিমেইনিং ইউজফুল লাইফ কত অ্যাসেটটার? রিমেইনিং ইউজফুল লাইফ কত? 2 বছর 2 বছর। 2 বছর তাহলে রিমেইনিং ইউজফুল লাইফ যদি 2 বছর হয়, আমাকে এখন ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে 2 বছরের, রিমেইনিং 2 ইয়ার্স এর। ঠিক এই ক্যালকুলেশনটাই দেখেন, আমরা ঠিক যেই কথাটা বলতেছিলাম এতক্ষণ, সেই কথাটাই ওরা এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছে। আপনি ভালো করে দেখেন, আমার যে নন কারেন্ট অ্যাসেটটা আমি সেল করলাম, এটার কস্ট ছিল হচ্ছে 10,000, যেটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 6,000। এই যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে এট দ্য ডেট অফ ট্রান্সফার। হ্যাঁ, এট দ্য ডেট অফ ট্রান্সফার। আমি যদি আমার এই অ্যাসেটটাকে ট্রান্সফার না করতাম, তাহলে এটার ভ্যালু কত টাকা থাকতো? 4,000। বাট আমি যখনই ট্রান্সফার করতেছি, সাবসিডিয়ারি এই যে তার অ্যাসেট হিসেবে কত টাকা দেখাচ্ছে, তার নন কারেন্ট অ্যাসেট হিসেবে 6000 6,000। বাট অ্যাকচুয়ালি গ্রুপের পার্সপেক্টিভ থেকে কত টাকা দেখানো উচিত ছিল চিন্তা করে বলেন তো, যদি ট্রান্সফারটা না হতো? 4,000। 4 তাহলে আমার আনরিয়েলাইজ প্রফিট কত, ডিফারেন্সটা কত? 2,000, রাইট? এখন আসেন, যদি আমি এখন ডেপ্রিসিয়েশন চার্জ করি রিমেইনিং ইউজফুল লাইফের ডেপ্রিসিয়েশন, তাহলে রিমেইনিং ইউজফুল লাইফের 4,000 এর ডেপ্রিসিয়েশন কত হবে? 2,000 2,000। বাট 6,000 এর ডেপ্রিসিয়েশন আমি প্রতি বছর এখন কত করে চার্জ করব? 3,000 3,000। এই রোটা কি বুঝতে পারলাম আমরা? জি ভাইয়া। এখন আমাকে একটা ছোট জিনিস আপনারা বলেন, আমি ট্রান্সফার করার কারণে ডেপ্রিসিয়েশন চার্জ কি আমি বেশি দেখাচ্ছি না কম দেখাচ্ছি? ট্রান্সফার করার কারণে, মানে ট্রান্সফারের জন্য বেশি দেখাচ্ছি। বেশি দেখাচ্ছি। তাহলে যদি আমি বেশি দেখাই, তাহলে আমার প্রফিট কি কম হয়ে যাচ্ছে না? ইয়েস জি ভাইয়া। তাহলে এই কারণে আমার আনরিয়েলাইজ প্রফিট, যদি আমি আলটিমেটলি বলি, আনরিয়েলাইজ প্রফিট আমার আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 1,000, যেটা আমাকে আলটিমেটলি অ্যাডজাস্ট করতে হবে অ্যাট দ্য রিপোর্টিং ডেট। এখন
এই ক্যালকুলেশন টুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে কিনা? যদি না থাকে আমরা ডাবল এন্ট্রিটা দেখবো এখন। ক্যারিং অ্যামাউন্ট কিভাবে আসছে? এই যে 4000 মাইনাস 2000 6000 মাইনাস 3000। ওকে, এখন আপনি যদি ডাবল এন্ট্রিটা দেখেন, খেয়াল করেন, ডাবল এন্ট্রি যদি দেখেন, আমার টোটাল আনরিয়েলাইজ প্রফিট কত, যেটা আমার ওয়ার্কিং 5 এ আমি গ্রুপ রিটেন আর্নিংস থেকে বাদ দিব, দ্যাট ইজ 2000। তাহলে গ্রুপ রিটেন আর্নিংস কমে যাবে। গ্রুপ রিটেন আর্নিং যদি কমে যায় তাহলে গ্রুপ রিটেন আর্নিংস ডেবিট হবে, যেটা ওয়ার্কিং 5 এ আমরা অ্যাডজাস্ট করব। এন্ড দেন আমার যতটুকু ক্যারিং অ্যামাউন্ট আমি বেশি দেখাইছি সেটুকু ক্যারিং অ্যামাউন্ট আমাকে কমাই দিতে হবে, কারণ ক্যারিং অ্যামাউন্ট হওয়ার কথা ছিল 2000, আমি ক্যারিং অ্যামাউন্ট দেখাচ্ছি হচ্ছে 3000, তাহলে আমার ক্যারিং অ্যামাউন্ট 1000 কমাতে হবে। তো 1000 যদি আমি কমাই দেই তাহলে 1000 ক্যারিং অ্যামাউন্ট অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কমে যাবে। তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং অ্যামাউন্ট ক্রেডিট, যেটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ক্যারিং অ্যামাউন্ট থেকে মাইনাস করে দিতে হবে। আর এই যে বাকি যে 1000 এর কথা আমি বললাম, যে 1000 সাবসিডিয়ারি তার এক্সপেন্স বেশি দেখাইছে, তাহলে এখন আমাকে কি করতে হবে? সাবসিডিয়ারির যেই প্রফিটটুকু সে আলটিমেটলি বেশি দেখাইছে, মানে বেশি মানে ডিডাক্ট করে ফেলছে, এক্সপেন্স বেশি দেখাইছে, এখন আমাকে এখন এইটুকু প্রফিট আবার বাড়াই দিতে হবে 1000, মানে এটুকু আমার এক্সপেন্স আমাকে আবার ক্যান্সেল করে দিতে হবে। তার মানে রিপোর্টিং ডেটে সাবসিডিয়ারি রিটেন আর্নিংস 1000 আমাকে অ্যাড করতে হবে। খেয়াল করে দেখেন, দ্যাট ইজ ক্রেডিট সাবসিডিয়ারি রিটেন আর্নিং। ওকে, এই হচ্ছে বেসিক্যালি আমার অ্যাডজাস্টমেন্ট ফর নন কারেন্ট অ্যাসেট ট্রান্সফার। এই 1000 কোথায় অ্যাডজাস্ট করবো আমি একটু দেখাই দিই। 1000 আমি অ্যাডজাস্ট করব এই যে ওয়ার্কিং 2, এইটার আমার ঠিক এখানে ডেপ্রিসিয়েশন ফর ট্রান্সফার অফ নন কারেন্ট অ্যাসেট। ওকে, এখানে আমার এই 1000 অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? মানে এই 1000 কে আমরা এখানে অ্যাড করে দিব যদি আলটিমেটলি এইটা প্যারেন্ট সেল করে সাবসিডিয়ারির কাছে। দ্যাট ইজ হাউ ইউ নিড টু অ্যাডজাস্ট। এটাকে আমরা অ্যাড করব আসলে এখানে। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে আমাদের ঠিক যতটুকু অ্যাডজাস্টমেন্ট করে দেখানোর আমাদের কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন করার জন্য ঠিক ততটুকু আমরা দেখাইছি, এবং আমরা চেষ্টা করেছি সবগুলো অ্যাডজাস্টমেন্ট এখানে নিয়ে আসার জন্য। এবং ঠিক এই যতগুলো অ্যাডজাস্টমেন্ট আমরা করলাম, এই প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্টের অ্যাডিশনাল নোটে এই অ্যামাউন্ট গুলাই দেওয়া আছে, এই ওয়ার্কিং গুলাই দেওয়া আছে। আমি যে ওয়ার্কিং গুলো করলাম আমি জাস্ট আপনাকে নোটটা পড়ে দেখাই দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেটা আপনাদের হচ্ছে টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7, এখানে শুধু ক্যাশ কনসিডারেশন আছে, আর কোনো কনসিডারেশন নাই, যেটা আমরা আরো অনেকগুলো কনসিডারেশন দেখেছি। আপনি একটা একটা করে এখন আমি অ্যাডিশনাল ইনফরমেশন গুলো পড়ে বলবো, আপনারা নিজেরাই ডিসাইড করবেন যেটা আপনারা আসলে করতে পারবেন কিনা বাসায়। নাম্বার 1, the inventory of Carl included 8000 goods purchased for cash from Susan. Carl হচ্ছে প্যারেন্ট, সুজান হচ্ছে সাবসিডিয়ারি। তাহলে এটা হচ্ছে আমার ইন্ট্রা গ্রুপ ট্রানজেকশন আনরিয়েলাইজ প্রফিট ডিউ টু ট্রান্সফার অফ ইনভেন্টরি, যেটা আমরা একটু আগেই দেখলাম। Number 2, on 1st June 2007, Carl transferred an item of plant to Susan for 15,000. এই যে আনরিয়েলাইজ প্রফিট ডিউ টু সেল অফ নন কারেন্ট অ্যাসেট। মাত্র যে দুইটা জিনিস আমরা অ্যাডজাস্টমেন্ট দেখলাম। 3, কার্ল ভ্যালুস নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, এটা হচ্ছে এনসিআর ভ্যালু, যেটা আলাদা করে আসলে আমাদেরকে এর আগেই আমরা ক্যালকুলেশন দেখিয়েছি এটা ওয়ার্কিংটা কি কিভাবে হবে, মানে ওয়ার্কিং 3 তে আসবে, ওয়ার্কিং 4 এ আসবে। নাম্বার 4, an impairment loss of 1000 to be charged against goodwill, এটা আমরা অলরেডি দেখাইছি। এটা ওয়ার্কিং 3 তে আমাকে ইম্পেয়ারমেন্ট লস চার্জ করতে হবে, প্রপোর্শনালি ওয়ার্কিং 4 এও আসবে, ওয়ার্কিং 5 এও আসবে। সুজান আর্নড আ প্রফিট 9000, এটা হচ্ছে আমার রিটেন আর্নিংস অ্যাট অ্যাকুইজিশন এবং রিপোর্টিং ডেট। সুজান হচ্ছে সাবসিডিয়ারি, তাহলে তার রিটেন আর্নিংস বের করার একটা বেসিক ব্যাক ক্যালকুলেশনের একটা ফর্মুলা। নাম্বার 7, এটা আসলে 6 হবে, ওরা দুইটি নাম্বার 7 দিয়ে ফেলছে। দ্য লোন নোট ইন সুজানস বুক রিপ্রেজেন্টস মানিজ বরড ফ্রম কার্ল, এই যে ইন্ট্রা গ্রুপ লোন। ওকে, খেয়াল করে দেখেন, এই যে নন কারেন্ট লোন, তো এটা একটা ইন্ট্রা গ্রুপ লোন। নাম্বার 7 লাস্ট, included in Carl's receivable 4000,
রিলেটিং টু ইনভেন্টরি সোল্ড টু সুজান ডিউরিং দ্য ইয়ার, তার মানে হচ্ছে intra-group current account balance between parent and subsidiary. Susan raised a check 2,500 cash in transit, but Carl did not receive the check until 4 December 2007. আমার রিপোর্টিং ডেট হচ্ছে 30 নভেম্বর 2007। এখন আপনারা এই টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7টা বাসায় করে আমাকে এক্সেলে একটু দেখাতে পারবেন কিনা, প্লিজ লেট মি নো। যতগুলো অ্যাডজাস্টমেন্ট আমরা বললাম প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। সো আমার মনে হয় না এখানে কাইন্ডলি একটু বইয়ের লিংকটা দিয়েন। আমি বইয়ের না, আমি কোশ্চেনটাই দিয়ে দিব, মানে এই কোশ্চেনটাই আমি দিয়ে দিব, কোশ্চেনটা উইথ আনসার আমি দিয়ে দিব। বাট স্যার এই পিডিএফটা একটু শেয়ার করা যাবে? F7 স্টাডি টেক্সট স্টাডি 2023 টেক্সটটা কি আপনাদের কাছে নাই? মানে আমি কি ইয়েতে দিয়েছিলাম না? না না, স্যার রিমুভ হয়ে গেছে। ও আমার তো আগের আইডি গন, আমার তো ফেসবুক আইডি কে দিয়েছে। ও হ্যাঁ, sorry। আর একটু স্যার এক্সেলটা একটু আমাকে দিলে একটু ভালো আচ্ছা, হতো। একটা কাজ করবেন কি আপনারা, আমি আপনাদের সাথে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই, এটা বেটার হয়। ইয়েস স্যার, একটা হোয়াটসঅ্যাপ ইজ বেটার। মানে বেটার আমার সাথে বেসিক্যালি, হ্যাঁ, যেখানে আমি 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 আপনাদের সাথে ইন্টারেকশনটা করব, এখানে বেটার হয়। কারণ মেসেঞ্জারটা কেন জানি মাই হোয়াটসঅ্যাপ, আপনারা আমাকে নক দেন, আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে আমাদের এই পয়েন্টগুলো মানে যে যে জিনিসগুলো আপনারা বলছেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি, ওইখানে আর্কাইভ থাকবে সুন্দর করে। হ্যাঁ, তাহলে হোমওয়ার্কটা ক্লিয়ার। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের এই যে টেস্ট আন্ডারস্ট্যান্ডিংটা কথা বললাম আমরা, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 7টা আমি দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। কাইন্ডলি আমি মেসেঞ্জার গ্রুপেও দিব ফর দ্য টাইমিং। আপনারা কাইন্ডলি এটা একটু দেখবেন এবং ট্রাই করবেন আমাকে নেক্সট ফ্রাইডের আগে এটা একটু সাবমিট করতে প্লিজ। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাইকে, আমাদের জন্য প্রিপেয়ার হন। স্যার একটা কোশ্চেন Right. ছিল। প্লিজ স্যার আমি তো এক্সেল ইউজ করতে পারি না। হ্যাঁ? আমি এক্সেল ইউজ করতে পারি না। আপনি এক্সেল ওপেন করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, ওপেন করতে পারবেন তো এক্সেলটা? মানে আমি এই ফরম্যাটে দিব এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে আপনি ওপেন করেন, আমি আপনাকে ফরম্যাটটা দিয়ে দিই, মানে আমি এক্সেলটা দিই, আপনি দেখেন এক্সেলটা কিভাবে করা হয়েছে এখানে। আপনি জাস্ট 1 ঘন্টা সময় দেন এক্সেলটা বোঝার জন্য, দেখার জন্য, ইউ উইল গেট আন্ডারস্ট্যান্ড। ওকে ওকে ওকে, আমার আলাদা করে না আমি আলাদা কিছু- করে আলাদা করে এক্সেলের কোনো কোর্স করতে হবে না। ইউ হ্যাভ ইউটিউব ব্রাদার, ইউটিউবে আপনি আপনার সাম ফর্মুলা কিভাবে হয়, মাল্টিপ্লিকেশন, যেমন মানে আমরাও কিন্তু এক্সেলের সবকিছু জানি না, বাট দ্যাট ডাজন্ট মিন আমি এক্সেল ইউজ করব না। যেমন আপনার জব লাইফে কিন্তু এক্সেল ছাড়া কোনো গতি নাই। আচ্ছা আমি এক্সাম দিচ্ছি এখনো। ওকে, বাট স্টিল আমার হ্যাঁ মানে এটা শেষ হলে আমি আর কি সব শিখে ফেলবো, হ্যাঁ। এটা কারণে শেখা হয়নি আমার। বাট শিখে ফেলেন মানে, এবং ইউটিউব থেকে শিখে ফেলেন প্লিজ। ওকে স্যার। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। আমরা হোয়াটসঅ্যাপে আমি নক পাচ্ছি অনেকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের নাম্বার অলরেডি ছিল আমার কাছে। তো বাকিদের আমি একটু রিকোয়েস্ট করছি আমাকে হোয়াটসঅ্যাপে একটু পিং করেন, আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিচ্ছি, সেখানে আমি চেষ্টা করব রিসার্চ গুলো হচ্ছে টাইম টু টাইম আপনাদেরকে শেয়ার করে রাখতে, কোনো প্রকার মানে ডাটা লস্ট অথবা হারানোর ওইরকম কোনো প্রবলেম থাকে না। সো থ্যাংক ইউ সবাইকে, সি ইউ অন নেক্সট ফ্রাইডে ইনশাল্লাহ। অ্যান্ড নেক্সট ফ্রাইডে আমি টপিকটা অলরেডি বলেই দিলাম আপনাদেরকে, I will check your homework at first and then we will solve question from past year consolidated statement of financial position। সেখান থেকে আমরা চেষ্টা করব আমাদের নেক্সট উইকের আগেই কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করার যত মেথড আছে, যত অ্যাডজাস্টমেন্ট আছে, সেগুলো যেন আমরা একটু গো থ্রু করে যাই প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সবাই।